মর্নিং এভরিওয়ান। তো সবাইকে ধন্যবাদ আজকের এই সেশনে জয়েন করার জন্য। তো আজ আমাদের আপনারা জানেন যে আমরা এই সেশনটা আজকে যে অর্গানাইজ করেছি যে প্রজেক্টের আওতায়, এই প্রজেক্টের নাম হচ্ছে সেটিং ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্ট ফর টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রি। এবং এই প্রজেক্টে আমরা টেক্সটাইল ট্যালেন্ট হান্ট নামক আমাদের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের সাথে আমরা কোয়েনসাইড করেছি। টেক্সটাইল ট্যালেন্ট হান্ট থেকে উঠে আসা ট্যালেন্টদেরকে, ট্রান্সফরমেশন লিডার আমরা যাদেরকে বলছি, এদেরকে আমরা একটা ইনকিউবেটিং প্রসেসের মধ্যে দিয়ে ডেভেলপ করে নিয়ে আসছি। এবং এদেরকে দিয়ে আজকে যারা আপনারা অনেক বিভিন্ন এক্সপার্টরা জয়েন করেছেন আমাদের এই সেশনে, বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্টরা রয়েছেন, ইন্ডাস্ট্রিতে কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করার জন্য, কিছু প্র্যাকটিক্যাল প্রজেক্ট রান করানোর জন্য আমরা এদেরকে প্রস্তুত করছি। এবং আজকের যে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে নতুন একটা যে রিয়েলিটি, কোভিড-19 প্যান্ডেমিকের বাস্তবতায় আমাদের টেক্সটাইল অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে ইনোভেশন এবং ট্রান্সফরমেশন ইজ মাচ মোর রিলেভেন্ট অন্য যে কোনো সময় থেকে। যদিও এটা অলওয়েজ ইম্পর্টেন্ট, এবং এই সময়ে আমরা মত বিনিময় করছি অ্যাজ এ মিডিয়া বিভিন্ন কাউন্টার পার্টের সাথে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোর সাথে। তাদের সামনে বেশ বড় কিছু প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ রয়েছে, এবং এই চ্যালেঞ্জগুলো নানামুখী চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো থেকেই আপনারা আজকে যে টপিকগুলো তিনি আলোচনা হবে, বিশেষ করে টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং রিলেটেড যে টপিকগুলো আছে, সো এই টপিকগুলো সংশ্লিষ্ট যে চ্যালেঞ্জগুলো আছে, আপনারা ওই ধরনের চ্যালেঞ্জগুলো নিয়েও আপনারা আইডিয়া দিতে পারেন বা ওগুলো টেক ওভার করতে পারেন। আবার এর বাইরে কিছু রেগুলার টপিক থাকতে পারে, সেই ধরনের টপিকও আপনারা টেক ওভার করতে পারেন। আজকে যারা এক্সপার্টরা জয়েন করেছেন, আমি একটু ছোট্ট করে শুরুতেই ওনাদের কাছ থেকে শুনতে চাইবো, এবং মূলত ওনাদেরও প্রশ্ন থাকতে পারে যে আসলে এই প্রসেসটা কিভাবে হবে, কারণ আমি কয়েকজন এক্সপার্টকে দেখতে পাচ্ছি যারা প্রথমবার হয়তো আমাদের এই এসটিভি রিলেটেড সেশনে এসেছেন। যদিও এর আগে আমরা কিছু সেশন করেছি, কিছু ইন্ট্রোডাকশন হয়েছে, কিন্তু ফিল ফ্রি আপনারা যে কেউ যে কোনো বিষয়ে কোশ্চেন করতে পারেন এবং প্রসেস সম্পর্কে জানতে চাইতে পারেন, কিভাবে আমরা আগাচ্ছি, কিভাবে আপনারা হেল্প করতে পারেন, এই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। সো আজকে আমি জাস্ট ছোট্ট একটু ইন্ট্রোডাকশন আমি যদি দেই, সেটা হচ্ছে যে আমাদের 100 জন ট্রান্সফরমেশন লিডার, আমরা প্রায় 100 জন, আমার মনে হয় 96 মনে হয় এক্স্যাক্টলি ইন নাম্বার, ট্রান্সফরমেশন লিডার আর দেয়ার ফ্রম অল অ্যারাউন্ড দ্য কান্ট্রি। আমরা এদেরকে নিয়েছি এবং এদেরকে আমরা বেশ কিছু সিলেকশন প্রসেস অ্যান্ড ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে আমরা নিয়েছি। ওদেরকে আমরা অনেকগুলো সাবজেক্টের উপর ট্রেনিং করিয়েছি, পার্টিকুলারলি প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং করানো হয়েছে। এবং আমাদের এখানে এই প্রজেক্টগুলোকে কোঅর্ডিনেট করার জন্য এই যে আমাদের ইউসুফ ভাই, যিনি আমাদের পিপল প্রজেক্ট নামে একটা প্রজেক্টের জেনারেল ম্যানেজার, উনি কোঅর্ডিনেট করছেন। সো উনি, আমরা যেটাকে আমরা বলি প্রজেক্ট অ্যানালাইটিক্যাল ডিরেকশন পেপার নামে একটা পেপার আমরা ডেভেলপ করেছি, যেটা কমপ্লিট আউটলাইনটা তৈরি করে যে একটা ছোট ছোট ট্রান্সফরমেশন প্রজেক্ট কিভাবে কমপ্লিট করতে হয়। এবং অনেকগুলো প্রসেসিং ডকুমেন্টস আমরা তৈরি করেছি, বেসিক্যালি এক্সেল ডকুমেন্টস। এগুলোই স্টুডেন্টরা এবং এক্সপার্টরা সহ এই প্রসেসে আমরা আগালে টোটাল প্রক্রিয়াটা আমরা খুব সুন্দরভাবে আমরা অ্যালাইন্ড থেকে আমরা কমপ্লিট করতে পারবো। সো এই প্রক্রিয়ার মধ্যে প্রথম যে সাবমিশনটা স্টুডেন্টদের করার কথা, সেটা হচ্ছে যে প্রজেক্ট চার্টার। এই প্রজেক্ট চার্টার মানে হচ্ছে আমরা প্রজেক্ট প্রপোজালের একটা শর্টার ভার্সন আমরা বলছি। এইটা মূলত বলবে যে প্রজেক্টটা কি এবং প্রবলেম স্টেটমেন্ট কি, মানে এই প্রজেক্টের মূল প্রবলেম স্টেটমেন্ট কি, এক্সপেকটেশন কি, এটার বিজনেস কেস কি, এবং এটার কাউন্টার পার্ট গুলো কারা, এবং একটা হাইপোথিসিসও এখানে উল্লেখ থাকে যে কিভাবে আসলে এই প্রজেক্টটা কমপ্লিট করা হবে বা কিভাবে একটা প্রবলেমকে সলভ করা হবে। একটা ইনিশিয়াল হাইপোথিসিস, পরবর্তীতে এক্সপেরিমেন্টে গিয়ে এই হাইপোথিসিস গুলোকে টেস্ট করা হবে, অথবা আরো অন্যান্য হাইপোথিসিসও আসতে পারে। আমি আরেকটু রিপিট করি, এখানে মূলত যেগুলো থাকছে, এখানে টাইটেল, একটা টেন্টেটিভ টাইটেল, প্রজেক্ট এরিয়া, এখানে প্রবলেম স্টেটমেন্ট, এবং হচ্ছে যে বিজনেস কেস অফ দ্য প্রজেক্ট, এবং হচ্ছে যে একটা হাইপোথিসিস। মোর ইম্পর্টেন্টলি এখানে প্রজেক্টের যে পার্টনার গুলো দরকার, এই পার্টনার গুলো এখানে উল্লেখ থাকবে, যে কোন ফ্যাক্টরিতে প্রজেক্টটা করা হবে, কোন কোন এক্সপার্টরা এই প্রজেক্টের সাথে যুক্ত, এবং যদি একাডেমিক সুপারভাইজার থেকে থাকে একাডেমিক সুপারভাইজার কে, এসব কিছু এই প্রজেক্টটায় থাকে।
তো আজকে এই সেশনটা হচ্ছে টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং রিলেটেড প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো। তো আমি কিছু এক্সপার্টদেরকে আমি দেখতে পাচ্ছি, আমি একটু ওনাদেরকে ওয়েলকাম করি। আমি সোহেল ভাই, সোহেল আনোয়ার ভাই, স্কয়ার স্পিনিং থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আব্দুল ওয়াদুদ ভাই অ্যাজ অলওয়েজ জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়াদুদ ভাই ইজ অলসো এ স্পিনিং ব্যাকগ্রাউন্ড এক্সপার্ট। সো এই দুজনের সম্পর্কে একটু তোমরা যারা স্টুডেন্টরা আছো তোমাদের জন্য একটু বলি, যদিও আপনারা একটু নিজেরা নিজেদের সম্পর্কে বলবেন, আমি আসলে খুব বেশি জানি না, আপনারা ব্রিফলি আপনাদের সম্পর্কে বলবেন। বাট দুইজনই জেনারেলি স্পিনিং সেক্টরের অনেক অভিজ্ঞ এবং দীর্ঘদিন যাবত কাজ করেছেন এই সেক্টরে। আনোয়ার ভাই এখনো স্কয়ারে আছেন, সোহেল ভাই। তো এবং ওনার সাথে আমার একটা মিটিং হয়েছিল। হি ইজ ভেরি কিন পার্টিকুলারলি ইন নলেজ শেয়ারিং এবং হেল্পিং আদার্স ইন টেকিং ফরওয়ার্ড। সো আমরা উই আর ভেরি হ্যাপি যে স্কয়ার স্পিনিং থেকে আপনি আমাদেরকে অ্যাসিস্ট করবেন এবং আজকে এখানে জয়েন করেছেন। আর ওয়াদুদ ভাই হচ্ছে বেসিক্যালি উনিও একসময় স্কয়ারে ছিলেন দীর্ঘদিন। সো উনি এখন অবশ্য ফ্রিল্যান্স কনসালটেন্ট হিসেবে কাজ করছেন এবং ওয়াদুদ ভাইয়ের ইউনিক এক্সপিরিয়েন্স আছে আপনার প্রোডাকশন থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল ইস্যুস গুলো পর্যন্ত, একটা ফ্যাক্টরির ওভারঅল ম্যানেজমেন্ট সহ সব অ্যাসপেক্টে। ধন্যবাদ আপনাদেরকে জয়েন করার জন্য। আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি আছে মেহেরুল ইসলাম সোহেল। মেহেরুল ইসলাম সোহেল ডিজিএম ফ্যাব্রিক টেকনোলজিস্ট বা ফ্যাব্রিক ম্যানেজমেন্ট কেন পার্কে আছে, বেসিক্যালি হায়দারামানি গ্রুপ। হায়দারামানি গ্রুপ আপনারা জেনে থাকবেন যে ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রুপ ইন অ্যাপারেল প্রোডাকশন বেসড ইন চিটাগং বেসিক্যালি ইন বাংলাদেশ, যদি এটা অরিজিনালি শ্রীলঙ্কান কোম্পানি। বাংলাদেশের চিটাগং বোধ হয় 13-14টা ফ্যাক্টরি আছে এখন, এবং মেহেরুল ইসলাম সেই পুরা গ্রুপেরই যে ফ্যাব্রিক ম্যানেজমেন্ট এবং ফ্যাব্রিক সোর্সিং সহ এই ডিপার্টমেন্টের ডিজিএম হিসেবে কাজ করছেন। তো এবং ডাইভার্সিফাইড এক্সপিরিয়েন্স আছে মেহেরুল ইসলাম সোহেলের, ফ্যাব্রিক সোর্সিং, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং। হি ইজ ফ্রম অলসো হি ওয়ার্ক ইন ডেনিম, এবং এই এরিয়াতে আশা করি যে তার এক্সপিরিয়েন্স কাজে লাগবে। আমি দেখতে পাচ্ছি রাহিনুল ইসলাম লিমন আমাদের সাথে জয়েন করেছেন। লিমন হচ্ছে বেসিক্যালি ফখরুদ্দিন টেক্সটাইলসে আছেন। লিমন বেসিক্যালি নিটিং এর একজন খুবই প্রমিজিং এক্সপার্ট, এবং নিটিং এর অনেক প্রোডাক্ট ডেভেলপমেন্টে হি হ্যাজ ডান ট্রিমেন্ডাস থিংস, এবং as far I know has developed unique products in many areas. এবং ফখরুদ্দিন টেক্সটাইল আমার মনে হয় বাংলাদেশের প্রথম ফ্যাক্টরি যেটা সিমলেস গার্মেন্টস এর ফ্যাক্টরি তারা করেছে। ইফ আই এম রং প্লিজ আপনি লিমন পরবর্তীতে একটু হয়তো ঠিক করে দিতে পারবো। আর কে আছে আমার সাথে? রিয়াজ উদ্দিন, উনি আমি একটু ওনাকে বলবো নিজেকে ইন্ট্রোডিউস করার জন্য, আর এছাড়া অন্য কেউ যদি থেকে থাকে বলবেন। আমি একটু যাই। আনোয়ার ভাই, সোহেল ভাই আপনি একটু আপনি আগে বলবেন নাকি ওয়াদুদ ভাই বলুক? ওয়াদুদ ভাই বললে আপনি বুঝতে সুবিধা হবে, কারণ ওয়াদুদ ভাই আসসালামু আলাইকুম। ওয়াদুদ ভাই কেমন আছেন? আপনি আগে বলেন, ইউ আর সিনিয়র। এবং উনি যেহেতু ওয়াদুদ ভাই প্রথম থেকে আমাদের প্রজেক্ট গুলোতে আছে, হি ওয়াজ ইন ট্রেনিং। সো ওয়াদুদ ভাই আপনি একটু ব্রিফলি স্টুডেন্টদের জন্য কি কি ধরনের প্রজেক্ট হতে পারে এই এরিয়ায়, আপনি কিছু প্রজেক্ট আইডিয়া দিয়েছিলেন, আপনি একটু শর্টলি যদি বলেন আর কি। Assalamu alaikum. My name is Abdul Wadud. Basically, I am running a consultancy firm. Name is Transform. We are basically looking forward to solutions, unique solutions. That is our specialty, like strategic planning, marketing planning, operational planning, overall কিভাবে প্রফিটটা মিনিমাইজ করা যায়। এছাড়া স্পিনিং এ আসলে র কটনে আমি আমার স্পেশালিটি র কটন, আমার একটা প্যাশন বলতে পারেন। আর বেসিক্যালি আই লাইক টু সলভ প্রবলেম, এবং যে কোনো ধরনের প্রবলেম নিয়ে অ্যাক্রস ইন্ডাস্ট্রি আমি কাজ করি। টেক্সটাইলের বাইরেও বেসিক্যালি আমার এসব কাজ করেছি অ্যাজ এ কনসালটেন্ট, টেক্সটাইলের বাইরেই আসলে বেশি। তো আই উইল বি হ্যাপি টু কন্ট্রিবিউট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আরো কিছু কি আপনি আরেকটু কনক্রিট যদি আইডিয়া দেন, কারণ স্টুডেন্টরা যখন আজকে শুনতেছে অনেকে হয়তো তাদের প্রজেক্ট চার্টটা জমা দিয়েছে কিন্তু এটা ফার্স্ট ড্রাফট, সো এখানে তারা চেঞ্জ আনতে পারে। আবার অনেকে আছে যারা এখনো ডিসাইড করতে পারেনি এবং এখনো জমা দেয়নি, তাদের জন্য আপনি যদি 2-3টা জায়গায় আপনি যদি একটু কাজ করতে চান, একটু স্পেসিফিক্যালি
এমন কিছু কি শেয়ার করা যায়? আসলে এখন কোভিড-19 এর সিচুয়েশনে এখন যে ইউনিক একটা সিচুয়েশন, এখানে আসলে একটা ইউনিক একটা সিচুয়েশন। এখানে দুইটা জিনিস, একটা হলো ডিউরিং দি ক্রাইসিস আমাদের কি করা যায়, আর একটা হলো যখন ক্রাইসিস উইল বি ওভার আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম, তখন আমরা আসলে কি করতে পারি। এই দুইটা জিনিস নিয়ে কাজ করতে পারে। তো বেসিক্যালি এখন যেটা করার দরকার প্রত্যেকটা মিলেরই, মানে অ্যাক্রস ইন্ডাস্ট্রি, মানে এটা টেক্সটাইল হোক নন টেক্সটাইল হোক, সবারই আসলে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং দরকার। কারণ লেটস সে গার্মেন্টস যদি বলেন, গার্মেন্টস এর কিন্তু স্ট্রাকচার হ্যাজ চেঞ্জ। আগে যেরকম আমরা 3-4 মাস লম্বা অর্ডার পেতাম, এখন কিন্তু এটা 1 মাস লিড টাইম। সো তার মানে আমি যখন বাল্ক প্রসেস বড় একটা লাইন যখন আমি করতাম, এখন কিন্তু আমাকে ছোট ছোট আহ, 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 মানে অর্ডার এক্সিকিউশন করার মতো একটা মানে প্রসেস আমাদেরকে ডেভেলপ করার দরকার। যেটা যেমন বড় বড় কোম্পানি আমাদের যারা এখানে নাম করা, যেমন ডিপিএল, স্কয়ার, ইপিলিয়ন, আরো অনেকে যারা আছেন, তারা কিন্তু অনেক বড় বড় অর্ডার নিয়ে ডিল করেন এবং তারা আশা করেন যে তাদের পাইপলাইনে সবসময় বড় বড় অর্ডার থাকবে, 2-3 মাসের অন্তত ফিউচার প্রজেকশন থাকবে। তো এই জিনিসগুলা কিন্তু আসলে ওরকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এই যে স্ট্রাকচারাল চেঞ্জটা, এইটার জন্য আমাদের কি করা যায় সেটা নিয়ে কিন্তু একটা বড় একটা কাজ করা যেতে পারে। আরেকটা যেটা গার্মেন্টস এ বা ইভেন স্পিনিং এও বা টেক্সটাইলেও, আমরা কিন্তু বেসিক্যালি এক্সপোর্টে, ডাইরেক্ট এক্সপোর্টে আমাদের কোনো রোল নাই। ইউ আর ডিপেন্ডেন্ট আনফরচুনেটলি অন বাইং আউট। এবং 70-80% অফ দোজ বাইং হাউস আর ওন বাই মোস্টলি ইন্ডিয়ানস, মানে হুইচ ইজ ভেরি অ্যান্ড শ্রীলঙ্কান। এবং তো যার কারণে আসলে মার্কেটিং এ বড় একটা কারণ, যে কোনো জিনিসের মূল হলো মার্কেটিং। আপনার ইফ ইউ ডোন্ট হ্যাভ দি মার্কেট, আপনার কিন্তু চোখই নাই। আপনার যদি চোখ না থাকে, ইউ ক্যানট সি যে মার্কেটটা কিভাবে সামনে থেকে ইভলভ করছে। তো সেই জন্য যেমন রিসেন্টলি গত এই সপ্তাহে আমি দেখলাম যে জাবের জুবায়ের, এবং পরে আমি দেখলাম যে ইউনিফিন টেক্সটাইল, ওই যে ভাইরাস ব্যাকটেরিয়া ওই কাপড়ের মধ্যে লাগলে মারা যাবে। তো দিস আর ইনোভেশনস এ আমাদেরকে চলে আসতে হবে। আমি মনে করি তিনটা জিনিস আমি একটু হাইলাইট করতে চাই। এক নম্বর হলো যে স্ট্র্যাটেজিক প্ল্যান। প্রত্যেকটা মিলেরই, আমরা আসলে যে এত বড় একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এত বড় একটা টেক্সটাইল স্পিনিং ইন্ডাস্ট্রি, নোবডি, নো কোম্পানি সিরিয়াসলি থিংকস অফ এ স্ট্র্যাটেজিক প্ল্যান। স্ট্র্যাটেজিক প্ল্যান একটা থাকতেই হবে। এটা হলো এক নাম্বার। দুই নম্বর হলো আমাদেরকে আসলে ওন মার্কেটিং হতে হবে। মানে নতুন প্রোডাক্ট কি হবে, আমাদের ডাইরেক্ট মার্কেটিং এর একটা স্কোপ করতে হবে। স্পিনিং এর ক্ষেত্রে আমরা সবই হলো ব্যাক টু ব্যাক, টু সাম এক্সটেন্ট আমরা দেখি না, আমরা এক্সপোর্ট করতে পারি না। আর থার্ড যেটা জিনিস সেটা হলো যে আসলে মানে ইনোভেশন। ইনোভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর লাস্ট যেটা বলবো যে আসলে আমাদেরকে কম্পিটিটিভ হতে হবে। কম্পিটিটিভ হতে গেলে সেক্ষেত্রে আমাদের স্পিনিং এ আমি জানি যে আমাদের ডিপিএসএস যেখানে যদি খুব ভালোই ধরি যে 180 কনভার্টেড, ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, চায়না, এদের কিন্তু 210। এখানে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আর স্পিনিং এ আরেকটা যেটা বড় জিনিস হলো যে র কটন আমাদের দেশের প্রাইমারি টেক্সটাইল সেক্টর বা স্পিনিং যদি দেখেন, যে মোর দ্যান 95% র ম্যাটেরিয়াল হলো তুলা। মানে 2018 সালের স্ট্যাটিস্টিক্স আমি বলি, 2018 সালে আমরা 8.2 মিলিয়ন বেলস অফ তুলা ইম্পোর্ট করেছি, যেখানে ভিসকোস এবং সিনথেটিক ফাইবার কিন্তু ভেরি ইনসিগনিফিকেন্ট। সো বেসিক্যালি আমাদের স্পিনিং সেক্টর যদি বলি, ইট ইজ বেসিক্যালি এ কটন বেসড ইন্ডাস্ট্রি। তো কটন বেসড ইন্ডাস্ট্রি যদি হয়, স্পিনিং মিল হয়, কটন স্পিনিং মিলের 50-80-90%, 50 বলতেছি যারা ফাইন কাউন্ট করে, 80-90% বলতেছি যারা ওপেন এন্ড করে, কোর্স কাউন্ট করে। তো সেই ক্ষেত্রে এখন যদি এই কটন কস্টটা যদি কেউ কন্ট্রোল করতে না পারে, স্পিনিং আসলে লাভ করার কোনো সম্ভাবনা নাই। সেকেন্ড হলো আপনার প্রোডাক্টিভিটি। তো ওভারঅল এই হলো আমার কি। আই হোপ এর মধ্যে আপনারা চুজ করতে পারবেন যে কোন আপনারা ইন্টারেস্ট হতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াদুদ ভাই। আমি জাস্ট আপনার যে কথা থেকে যদি খুব সংক্ষেপে কিছু পয়েন্ট স্টুডেন্টদের বোঝার স্বার্থে এবং অন্য যারা এক্সপার্ট আছেন তাদের বোঝার স্বার্থে আমি জাস্ট সামারাইজ যদি করি, যে আপনি গুরুত্ব দিচ্ছেন স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ব্যাপারে। এখন স্ট্র্যাটেজিক প্ল্যানিং রিলেটেড টপিক যদি কেউ নিতে চায়, দে মে থিঙ্ক। তবে একটা বিষয় আমি একটু ভয় পাই, যেটা হচ্ছে যেহেতু স্টুডেন্ট, তাদের নিজেদের যেহেতু ইন্ডাস্ট্রি এক্সপোজার নাই,
সো তারা সরাসরি স্ট্র্যাটেজিক প্ল্যানিং জায়গাটায় কতটা কন্ট্রিবিউট করতে পারবে জানি না, বাট অফকোর্স আপনার গাইডেন্সে আপনি হয়তো কম্পোনেন্ট ভাগ করে মনে করেন তারেক ভাই, স্ট্র্যাটেজিক প্ল্যানিং মনে করেন আমি যেমন বিএলআরটেক্সে যখন আমি ছিলাম তখন আমরা ব্যালেন্স স্কোরকার্ডের মাধ্যমে করেছি। ব্যালেন্স স্কোরকার্ড ইজ এ ভেরি, আর আমি নিজে যেহেতু করেছি আই নো, আর এটা অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি করা যায়। আর যেহেতু ডেফিনেটলি যেই মিলে কাজ করবে সেই মিলে তো একজন বড় সিনিয়র কেউ একজন রেসপন্সিবল থাকবে। বেসিক্যালি হি উইল বি ডুইং দি জব, এবং হি ক্যান লার্ন এবং কিভাবে জিনিসগুলোকে উইথ করা যায় হি ক্যান। থ্যাংক ইউ, এটাই আমি চাইছিলাম। সো হু আর লিসেনিং, ইফ এনিবডি ইজ থিংকিং এই ধরনের এরিয়াতে কাজ করতে পারে। আরেকটা জায়গা আপনি বলেছেন সেটা হচ্ছে যে মার্কেটকে অ্যালাইন করা এবং মার্কেটের যে চেঞ্জ গুলো আছে এটার সাথে অ্যালাইন করে প্রোডাক্ট ডেভেলপমেন্টটাকে অ্যালাইন করা, যেটা আপনি প্রোডাক্ট ইনোভেশন সাথে বলেছেন। এখনকার যেমন কয়েকটা এক্সাম্পলও আসছে যে জাবেদ জুবায়ের এবং ইউনিফিল টেক্সটাইলস, তারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করেছে বর্তমান বাস্তবতায়, এবং দে হ্যাভ গট whatever the product is, they have got a very good attention, media attention. So এটাও আমাদের এখানে দরকার আছে কিন্তু। তো এই ধরনের অ্যালাইনমেন্ট গুলো খুব জরুরি। সো মার্কেট স্টাডি করে করেসপন্ডিং প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা, এই ধরনের প্রজেক্ট যদি কেউ নিতে চায় আমার কাছে মনে হয় আরো স্পেসিফিক্যালি পরবর্তীতে করা যেতে পারে। আরেকটা জায়গা যেটা বলেছেন র কটন, ইউ আর ভেরি রাইট যে ইটস এ ইউনিক জায়গা। বিভিন্ন কোম্পানি আসলে, বিশেষ করে স্পিনিং রিলেটেড কোম্পানি মূলত আসলে তাদের সাকসেস ফেইলার ডিপেন্ড করে যে র কটন পারচেজের উপরে। সো র কটন ম্যানেজমেন্ট ইজ এ ভেরি বিগ ইস্যু। এখন এখানে যদি কেউ কাজ করতে চায়, ওয়াদুদ ভাই ইজ এ দ্য ইউনিক, আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট এক্সপার্টস ইন দ্য কান্ট্রি। ওনার আন্ডারে র কটন নিয়ে কাজ করতে পারে। প্রোডাক্টিভিটি নিয়ে আপনি একটা এক্সাম্পল দিয়েছেন। সো প্রোডাক্টিভিটি ইজ অ্যানাদার এরিয়া। আমি সোহেল ভাইয়ের কাছ থেকে, সোহেল আনোয়ার ভাইয়ের কাছ থেকে এটা নিয়ে আরেকটু জানতে চাইবো, যেহেতু উনি সরাসরি এখন প্রোডাকশনে আছেন। সো আনোয়ার ভাই, যেহেতু স্পিনিং নিয়ে কথা হচ্ছে, আরো অনেক এক্সপার্ট আমাদের এখানে জয়েন করেছেন। রাফাত হাসান ভাই, তাদের অনেকে আপনারা চিনেন। আইরিন আক্তার জয়েন করছে। সো তাদের কাছে যাব আমি। সোহেল ভাই, আপনি যদি একটু কাইন্ডলি যে এই স্পিনিং এরিয়াতে আর কি কি অপরচুনিটি থাকতে পারে কাজ করার। ধন্যবাদ তারেককে। আমি স্পিনিং এ আছি প্রায় 2 যুগ। তো ওয়াদুদ ভাইয়ের সাথে আমি একমত। আমরা স্পিনিংটা যখন শুরু করেছিলাম তখন থেকে শুরু করে বর্তমান পরিস্থিতি অনেক অনেক পরিবর্তন দেখে আমরা আসছি এবং সামনে আরো অনেক পরিবর্তন দেখব। তো মেইন ফোকাসটা যেটা ছিল, স্পিনিংটা শুরু হয়েছিল 100% কটন স্পিনিং দিয়ে। তো এখন পর্যন্ত আমরা মেজরিটি কটন স্পিনিং এ আছি। কিছু কিছু ডাইভার্সিফিকেশনে গিয়েছে, মানে আদার ফাইবার গুলো ট্রাই করা হচ্ছে। আমাদের বাংলাদেশেই কিছু লিনেন ফাইবার ব্লেন্ডিং করা হয়, তো ওটার পরিমাণ খুব কম। ভিসকোস একটা ওয়াইড স্কেলে করা হয়। আর এর পাশাপাশি হলো আমরা পলিস্টার কটন ব্লেন্ড করি। তো আমি ট্রাই ব্লেন্ড যেগুলো আছে, দ্যাট ইজ কটন, ভিসকোস, পলিস্টার বা এই ধরনের, কিংবা লিনেন, কটন, ভিসকোস ব্লেন্ড, এই ধরনের কিছু ট্রাই ব্লেন্ড প্রোডাক্টের এক্সপেরিয়েন্স আমরা নিয়েছি। লাস্ট যখন স্কোয়ারে ছিলাম আমরা কাজ করছিলাম। আমি এখন রাইজিং গ্রুপে আছি। আচ্ছা আচ্ছা। তো এখানে এসেও আমি দেখলাম যে বেসিক্যালি কটন ফোকাস। আমাদের প্রায় আমরা এখানে 50 টন প্রোডাকশন করি প্রতিদিন। তো সেখানে বেসিক প্রোডাক্টই হচ্ছে কটন। পাশাপাশি অন্য প্রোডাক্ট গুলো, যদিও ওটার স্কোপ খুব বেশি না, আমাদের একটা এক্সপেরিয়েন্স যেটা হয়েছে যে টোটাল মার্কেট শেয়ারের অন্তত বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা 30% আদার দেন কটন প্রোডাক্ট করি ম্যাক্সিমাম। তো সেই ক্ষেত্রে এই আদার দেন কটন প্রোডাক্ট গুলোকে আমরা প্রমোট করতে পারি। আর কিছু টেকনিক্যাল প্রোডাক্টের কথা যেটা বলা হচ্ছে, সেই জায়গাটায় বোধহয় কাজ করার সুযোগ আছে আমাদের। প্রোডাক্টিভিটি নিয়ে যে ইস্যুটা আছে, যে ডেফিনেটলি বর্তমান প্রেক্ষাপটে প্রোডাক্টিভিটি ইজ এ মেইন ফ্যাক্টর
ফর সার্ভাইভাল। আমরা আসলে সার্ভাইভই করতে পারবো না যদি প্রোডাক্টিভিটি আরো বাড়াতে না পারি। তো সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু মেশিনারি পিএমআরই অথবা অটোমেশনের দিকে ঝুঁকছি, ট্রাই করছি। আর পাশাপাশি র ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট যেটা আছে, দিস ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ আমাদের 70-75% কস্ট ইনভলভমেন্ট হয়ে যায় র ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে। তো বিজনেস কামস ফ্রম র ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, যেটা অদূত ভাই অলরেডি মেনশন করেছেন। আমরা এই দিকগুলোতে ট্রাই করতে পারি। এখন আমাদের একটা সময় খুব লিমিটেড সোর্স ছিল র ম্যাটেরিয়াল সোর্সিং করার। প্রেজেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর নতুন নতুন অরিজিনের কটন আমরা ইউজ করছি, অথবা ভিসকস কটন ব্লেন্ডেড যে প্রোডাক্টগুলো আছে বা মোডাল টেন্সিল, এগুলো আমরা ডিফারেন্ট অরিজিনে ট্রাই করছি। কিছু সিনথেটিক ফিলামেন্টের সাথেও ট্রাই করছি আমরা। আমরা যেটাকে বলি ইলাস্টেন ইয়ার্ন, যেটা আমরা লাইক্রা ইয়ার্ন বলে বেশি পরিচিত। তো এই ধরনের প্রোডাক্টও আমরা কিছু কিছু করছি। তো এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করা দরকার, এট দ্য সেম টাইম প্রোডাক্টিভিটি বাড়ানোর ইস্যুতে। আমরা ন্যাচারালি যেটা দেখি যে র ম্যাটেরিয়ালটা যদি ওয়েল সোর্স হয় এবং তার ম্যানেজমেন্ট যেটা, যে ব্লেন্ডিংটা যদি আমরা খুব একটু প্রি প্ল্যান করতে পারি, তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভিটি বা ইল্ড একটা সার্টেন লেভেলে ইমপ্রুভ করা সম্ভব। তো এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে। আমি একটু কি ছোট্ট করে একটু কোশ্চেন করতে পারি? হ্যাঁ, যেটা হচ্ছে বেসিক্যালি আমরা দেখতে পাই যে আসলে আমাদের স্পিনিং সেক্টরকে যদি আমরা কম্পেয়ার করি, বিশেষ করে ইন্ডিয়ান স্পিনিং সেক্টরের সাথে, অনেকেই বলে থাকে যে সার্টেন লেভেল অফ র ম্যাটেরিয়ালস কোয়ালিটি দিয়ে তারা যে প্রোডাক্টিভিটি অ্যাচিভ করে, আমরা ওদের থেকে পিছিয়ে আছি। কস্টেও আমাদের এখানে বেশি কস্ট যাচ্ছে, যদিও খুব মেজর কিছু না। আপনি হয়তো প্রজেক্ট আইডিয়া হিসেবে এই রিলেভেন্ট কোনো বিষয় কি যোগ করতে চান? আর একটা বিষয় আপনি যেটা বললেন ব্লেন্ডিং এবং আই মিন নন কটন প্রোডাক্টস এর যে রেঞ্জ, এটা কি মনে করেন আপনি যে বর্তমান বাস্তবতায় এই ধরনের প্রোডাক্টের চাহিদা বাড়বে কটনের তুলনায়? অ্যাকচুয়ালি আমরা খুব বেশি ডাইভার্সিফাইড প্রোডাক্টের ইন্টারেস্ট দেখতে পাই না। আমার যেটা পাস্ট এক্সপেরিয়েন্সে আমরা দেখেছি যে 2018 সালে কিছু একটা ছিল খুব বেশি ফোকাস নন কটন প্রোডাক্টের দিকে, যেটা আমরা 19-এ এসে সেটা অনেক কম দেখতে পাচ্ছি। তো এটা বেসিক্যালি ফ্যাশন ট্রেন্ড চেঞ্জের সাথে রিলেটেড, কখন কোনটা বেশি ফোকাসড হবে। দ্যাট ইজ রিকোয়ারমেন্টটা আসবে আমাদের গার্মেন্টস ফ্যাশন উইং থেকে। তো সেখান থেকে আমরা জিনিসটা রিয়েলাইজেশনের দিকে নিয়ে যেতে পারি, পারসু করতে পারি। আর বেসিক্যালি কস্ট ইফেক্টিভ প্রোডাক্টের বাইরে কিছু নাই। আমরা এখন যেটা দেখছি যে 5 বছর আগে যে প্রোডাকশন কস্ট খুব ওয়ার্কেবল ছিল, ইট ওয়াজ প্রফিটেবল, বাট আজ 5 বছর পরে এসে সেই প্রোডাকশন কস্ট আমাদের জন্য গলার কাটা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়ানো, র ম্যাটেরিয়াল কস্ট মিনিমাইজ করা, র ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট আরো ইঞ্জিনিয়ারিং ওয়েতে আমাদের ম্যাক্সিমাম বেনিফিটটা আমরা যাতে ওখান থেকে নিতে পারি, তো সেই কাজগুলো, সেই ধরনের প্রজেক্ট নিয়ে হয়তো আমরা কাজ করব। আমরা কস্ট ইফেক্টিভ প্রোডাক্ট, আমাদের ফার্স্ট ফোকাসটাই হবে ইন প্রেজেন্ট কনটেক্সট কস্ট ইফেক্টিভ প্রোডাক্ট তৈরি করতে হবে। আমাদের এতগুলো স্পিনিং মিল, আমার ধারণা যে সবাই সমানভাবে প্রফিট করতে পারছে না। কেউ কেউ হয়তো বা ব্রেক ইভেনে আছে, কেউ কিছুটা লস স্বীকার করেও ফ্যাক্টরি চালু রেখেছে। তো এই পরিস্থিতিতে আমাদেরকে এমন কিছু আইডিয়া, এমন কিছু
এক্সপেরিমেন্ট করা উচিত, যেখানে আমরা একটা অ্যাভারেজ প্রোডাক্টিভিটি এবং প্রফিটেবিলিটি নিয়ে ফ্যাক্টরি গুলো রান করতে পারি। স্পিনিং কনটেক্সটে এটা, আর কোয়ালিটি ইস্যুতে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা খুব হাই এন্ড কোয়ালিটি প্রোডাক্টের দরকার হয়। আদারওয়াইজ ইট ইজ, আমরা যে ধরনের প্রোডাক্ট করি, বিশেষ করে আমাদের দেশে যে ফোকাস ইজ এভারেজ প্রোডাক্ট, তো সেই ক্ষেত্রে আমরা কিছুটা ফোকাস করতে পারি যে হাই এন্ড প্রোডাক্টের ক্ষেত্রে হাই কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কিছু কাজ করতে পারি। ইভেন ইন কটন আমরা এখন যেটা দেখছি যে কম্প্যাক্ট ইয়ার্ন বা কম্প্যাক্টিং এর দিকে একটু ফোকাস আছে। আমাদের যে বাইং হাউস গুলো আছে তাদের রিকোয়ারমেন্টটা যে কম কম্প্যাক্ট প্রোডাক্ট হতে হবে, আদার দেন ডাইভার্সিফিকেশন। আর বেশ কিছু আমরা খুবই কম যদিও যে আমরা কিছু ইনজেক্টেড ইয়ার্নের কিছু প্রোডাক্ট দেখতে পাই, কিছু মোজাইক ইয়ার্নের প্রোডাক্ট দেখতে পাই। ইজ ভেরি লো, কোয়ান্টিটি ইজ ভেরি স্মল, বাট প্রসপেক্ট আছে। সো আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি। কিন্তু ইন জেনারেল আমি অদূত ভাইয়ের সাথে একমত যে আমাদের র ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে আমরা হয়তোবা এতদিন অ্যাড্রেস করি নাই, তো যেটা অ্যাড্রেস করার সময় এসছে আমাদের, যদি আমরা সার্ভাইভ করতে চাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ওয়াজিদ ভাই, আপনি আমরা যোগ করতে চাচ্ছেন? সোহেল ভাইয়ের সঙ্গে আমি একটু কমপ্লিমেন্ট করতে চাই, ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ, মানে ব্যাপারটা হলো যে ওই সোহেল ভাই যেটা বলতে চাচ্ছিল যে অ্যাজ এ স্পিনার ডাইভার্সিফিকেশন, হ্যাঁ, আসলে গার্মেন্টস যদি ডাইভার্সিফাইড না হয়, হ্যাঁ, তাহলে পরে কিন্তু স্পিনার করতে পারে না। যেমন আমি একটা এক্সাম্পল দেই, মানে 2018 সালে আপনার আমাদের ভোর্টেক্সে ইনভেস্টমেন্ট এত বেশি হয়েছে যে উই ডোন্ট হ্যাভ দি মার্কেট। এখন মনে করেন ভোর্টেক্স দিয়ে কিন্তু ভোর্টেক্স ইজ অনলি সুইটেবল ফর ব্লেন্ড এন্ড ট্রাই ব্লেন্ড বা টেট্রা ব্লেন্ড যাই বলেন না, এবং ভোর্টেক্স এর একটা আলাদা একটা ফ্যাব্রিকের একটা ফিলিং আছে, হ্যাঁ, এবং ভোর্টেক্সে আপনার ওয়েস্টেজও কম হয়। এখন ব্যাপার হলো যে আসলে আমাদের গার্মেন্টস হলো আসলে আমি বলবো যে আনফরচুনেটলি দে আর ভেরি পুয়ার ইন মার্কেট। তাদের মার্কেটিং এর কোনো ফোকাসই ছিল না, দে হ্যাড নো ফোকাস অন মার্কেটিং, এবং 40-50 বছর হয়ে গেছে এখনো বাইং হাউস নির্ভর। আই ডোন্ট সে যে বাইং হাউসের উপরে ডিপেন্ড করবে না, অ্যাটলিস্ট সাম পোর্শন আমাদেরকে ওন কি হইতে হবে, তাহলে পরে আমরা নতুন ইনোভেশন আসবে। গার্মেন্টস এন্ডে ইনোভেশন আসলে স্পিনার, আমাদের যে ক্যাপাসিটি মোর দ্যান 12 লাখ স্পিন্ডেল আমাদের দেশে আছে, এবং স্পিনিং মিল ইজ ভেরি ক্যাপাবল টু মিট দ্য নিড। এখন এই যে মানে প্রোডাক্ট ইনোভেশন বিভিন্ন ধরনের জিনিস যদি গার্মেন্টস এন্ড থেকে যদি পুল করে, ইমিডিয়েটলি স্পিনিং ক্যান কোপ আপ উইথ দ্যাট। তো বেসিক্যালি আসলে আমাদের গার্মেন্টস এন্ডে মার্কেটিং খেলতে হবে। আমরা যদি মার্কেটিং এ না খেলতে পারি, যেমন এই যে খুব ভালো লাগছে যে জাবের জুবাইর এবং ইউনিফিল টেক্সটাইল এই যে ভাইরাস মারার একটা ফ্যাব্রিক বাইর করছে উইথ সাম সর্ট অফ কোটিং। আমাদের এইভাবে খেলতে হবে, কারণ নতুন কনভেনশনাল জিনিসে কিন্তু আসলে পয়সা নাই। আপনার মানুষের গোল দেখায় একটা থেকে আরেকটা যায়, মনে করেন যে এটা একটা মার্কেটিং তো আসলে গোল খাওয়ানোর একটা জিনিস। আমি মানে মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে আসলে নতুন জিনিসে কিন্তু দেয়ার উইল বি মোর প্রফিট, এবং এই নতুন জিনিসে ফোর্স করার জন্য গার্মেন্টসটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আমি আরেকটা যেমনি জানার আছে, আপনারা এখনই বলার দরকার নাই, যেটা হচ্ছে যে অন্য যারা আছেন তারাও হয়তো বলতে পারেন। সেটা হচ্ছে যে বর্তমানে আপনি যেটা বললেন অলরেডি জাবের জুবাইরের কথা, অনেকটা এটা তো একটা ধরেন ফাংশনাল টেক্সটাইলস এবং মেডিকেল টেক্সটাইলস, পিপিসি এই টাইপের জিনিস। এখন এটা এই জিনিসগুলোর ডিমান্ড বাড়ছে, সো সেখানে স্কোপ কোথায়? যেহেতু মার্কেটের কথা চলে আসছে, সো মার্কেটের সাথে ক্লোজলি আমাদের সাথে এখানে আছেন আইরিন আক্তার। আমি একটু আইরিনকে পরিচয় করে দিতে চাই। আইরিন বেসিক্যালি জি স্টার রতে কাজ করেন ম্যাটেরিয়াল ম্যানেজার হিসেবে, সাস্টেনেবল ম্যাটেরিয়াল নিয়ে কাজ করেন। সো আইরিনের কাছ থেকে যদি একটু রিকোয়েস্ট করি আইরিনকে একটু এনলাইট করার জন্য এই রিলেভেন্ট কি ধরনের কাজ হতে পারে। স্টুডেন্টরাও আছে, আর স্পিনিং নিয়ে আলোচনা হচ্ছিল, ওনারা প্রোডাক্ট ডেভেলপমেন্টের ব্যাপারে দে আর ভেরি কনফিডেন্ট, যে কোনো প্রোডাক্ট যদি আপনারা দেন তারা ডেভেলপ করে দিতে পারবে। আইরিন যদি একটু বলতেন।
আনমিউট করে বলতে হবে। ইউসুফ ভাই, আপনি যদি আইরিন কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, প্লিজ। আসলে আমি একটু জয়েন করেছি পরে, তো স্টার্টিং এ আই থিঙ্ক 15-20 মিনিট আই ওয়াজ লেট। কিছু ডিসকাস হয়েছে কিনা আসলে মিস করে গেছি কোন টপিক। জেনারেলি লাস্ট যে দুজনের কথা শুনলাম, সেই বেসে যদি হচ্ছে মানে ইয়াং সোর্সিং বা এই ক্ষেত্রে আমি আসলে একমত ভাইয়ের সাথে যে এখনো আমরা ডিপেন্ডেন্ট বায়ারকে বলে তার উপরে যে রিকোয়েস্টটা আছে। সেলস দেখা যায় যে বিভিন্ন স্ক্রিনিং হচ্ছে অনেক কিছু নিজেরা রিসার্চ করে, বাট যখন প্রোডাক্ট মানে এক্সিকিউশনে যায়, লাইক আমার এক্সপিরিয়েন্সে যখন আমরা কোনো কিছু চুজ করি, নতুন কোনো কিছু, দে আর ফেসিং লটস অফ প্রবলেমস টু এক্সিকিউট। তো এই ধরনের অনেক ইস্যু থাকে যে মানে নতুন রিসার্চ নিয়ে তারা আসলে প্রোডাকশনে কতটা ফিজিবল এটা ওয়েট করে, বায়ার যদি সিলেক্ট করে তারপরে প্রোডাকশনে ট্রায়াল করে দেন হচ্ছে মানে করতে পারবে কিনা সেটা জানে। তো এই ক্ষেত্রে আমরা হয়তো বা অনেক কিছু করতে পারি নিজেরা, কারণ যেহেতু আমাদের সিলিংদের নিজেদের মেশিন আছে, তো আমরা যদি কোনো কিছু নিউ ডেভেলপমেন্ট করি, নিউ ডেভেলপমেন্ট করতে মানে প্রত্যেকটা ফ্যাক্টরি নতুন নতুন ডেভেলপমেন্ট করতে, লাইক রিসেন্টলি যেটা হচ্ছে রিসাইকেল কটনে অনেকে ইনভেস্টমেন্ট করেছে। তো বাট এক্সিকিউশনের ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে আমরা যখন হচ্ছে বিভিন্ন বাইং হাউসকে অফার করি, সেই ক্ষেত্রে অবশ্যই ওই নতুন ইনোভেশন থেকে এমন একটা প্রোডাক্ট আমাদের করতে হবে যেটা ওয়্যারেবল, অবশ্যই ওয়্যারেবল, কাস্টমার কমপ্লেন আসতে পারবে না, এই ধরনের প্রোডাক্ট হয়। বাট আমাদের যেটা টেন্ডেন্সি থাকে ফ্যাক্টরি এন্ডে, সেটা হচ্ছে যে যত নিউ জিনিস আমরা ইনোভেশন করি সবার আগে আমি একটা কোয়ালিটি লিমিটেশন দিয়ে দিব। এটাই কিন্তু ভাই কিনুন তোমার 1 to 2 নামতে হবে বা 2 মানতে হবে, মানে এই ধরনের কিছু থাকে। তো এই প্রবলেম গুলো আমরা ফেস করি। তো এইখানে হয়তো বা কিছু কাজ করতে পারে, রিসাইকেল কটন নিয়ে হতে পারে, বটেক্স নিয়ে হতে পারে। লাইক আমাদের খুব কমন প্রবলেম, আমি যেটা হচ্ছে লাইক আমি একটা ফেব্রিক আমি লাস্ট 9 ইয়ার্স ধরে যে কোম্পানিতে আছি, এই ফেব্রিক আমি জয়েন করার আগে থেকে চলছে। খুবই সিম্পল ফেব্রিক, লাইক আরো 12 বছর ধরে বাংলাদেশে চলছে এবং একই সাপ্লায়ারের সাথে। বাট স্টিল নাও 1-2 সিজন পর পর দেখা যায় আমার ফেব্রিকের প্রবলেম আছে। আলটিমেটলি ঘুরে ওরা ফেব্রিক প্রসেসিং এ প্রচুর মানে প্রসেসিং অ্যাড করে, লাইক সিঞ্জিং করছে, ডাবল এনজাইম করছে, তাও ফেব্রিকের অ্যাপিয়ারেন্স ভালো আছে না। কেউ ইয়ার্ন পর্যন্ত যায় না, সবাই ভাবে আচ্ছা ফেব্রিকেরই মনে হয় প্রবলেম। তো আলটিমেটলি দেখা গেছে যে আমরা যখন রুট কজ অ্যানালাইসিস করেছি, প্রত্যেকটা ইস্যুতে আমাদের আলটিমেট প্রবলেমেটিক জায়গায় আসছে ইয়ার্ন। আসলে ইয়ার্নটাই যদি তারা একটু কাজ করতে, তাদের ফেব্রিক প্রসেসিংই হচ্ছে এত ইনভেস্টমেন্টও করা লাগতো না। 50-40 সিঙ্গেল একটা সুতা নিয়ে আমার হিউজ প্রবলেম ছিল। লাস্ট যখন মিটিং এ এইটা নিয়ে কাজ করেছে, শুধু সুতাটা ইমপ্রুভ করেছে স্লাইটলি, মানে একটু ফোকাস ছিল, মানে রেগুলার যেভাবে করে সবার জন্য এভাবে করেনি। কারণ আসলে আমাদের ব্র্যান্ড গুলো বুঝতে হবে তার রিকোয়ারমেন্ট কেমন, কারণ সবাই মানে কোন ভ্যালুতে সেল করছে এই হিসাবে আমাকে দিতে হবে। সবাই আসলে আমাদের করতে করতে অভ্যাস হয়ে যাচ্ছে 40 সিঙ্গেল এভাবেই হবে, এতটা এক্সেপ্ট করেই তিনি। বাট কোন কাস্টমারের জন্য দিচ্ছে এটা চিন্তা করে না। যখন এটা নিয়ে একটু ফোকাস করা হয়েছে, তারা শুধু সুতারটা ইমপ্রুভ করেছে, তার শুধু তার কোনো এনজাইম করতে হয়নি, ডাবল এনজাইম তো বাদই, সে শুধু সিনজিং করে সেই ফেব্রিকের ফিলিং ধরেন 3-4 চলে আসছে। মানে তারা নিজেরাই হ্যাপি। তাদের ধরেন যে কোয়ালিটির একেবারে এক্সিকিউটিভ, সে বলছে ম্যাডাম এরকম ফেব্রিক আমাদের আর কখনো হয়নি, মানে অনলি একটা প্রসেসেই আমাদের এত ইমপ্রুভমেন্ট, শুধু অনলি সুতাটাই কাজ করে। তো এইগুলো হয় কি যে মানে ফ্যাক্টরি ওনারা পারে, বাট ওনারা আমাদের অনেক বেশি এক্সপার্ট, বাট কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফোকাসটা কম থাকে, সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি প্রবলেম ফেস করি ফাইনাল প্রোডাক্ট। এইসব ক্ষেত্রে হয়তো বা হচ্ছে খুব বেসিক, কারণ আমি এটা সবসময় বলি যে আমরা কটন নিয়ে শুধু কাজ করি, বাট কটনে আসলে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট কতটুকু, খুব ছোট। তো অন্য কম্পোজিশনে গেলেই আমরা হিমশিম খাই, মানে করতে পারি না, অনেক ইস্যু আসে। কটনের ফাইনাল কাউন্ট আমরা করতে পারি না, অনেক প্রবলেম বলে। থ্যাংক ইউ। এখন যদি আরেকটু হয়তো বা ওরা কাজ করতে পারে। রাইট রাইট আরেকটু জেনারেল ফোকাসে, তোমার কিছু প্রজেক্টও ছিল, সো তুমি কি নিয়ে কাজ করতে চাও আর আরেকটু ব্রডার অ্যাসপেক্টে বা এবং স্পেসিফিক্যালি অবশ্যই যে মানে যদি তোমার কিছু আইডিয়া থাকে যারা স্টুডেন্টরা কাজ করতে পারে।
আমি বুঝলাম একটা কথা তুমি বলেছো, যেটা হচ্ছে যে আহ, প্রোডাক্টের ফাইনাল প্রোডাক্টের উপরে যে একটা প্রবলেমের রুট কজ অ্যানালাইসিস করে, যেমন ইয়ার্নের কোয়ালিটির সাথে যে ফাইনাল ফ্যাব্রিকের অনেকগুলো ফ্যাক্টর চেঞ্জ হয়। আরেকটা জায়গা আনোয়ার ভাই বললেন, সোহেল ভাই বললেন, সেটা বেসিক্যালি যেমন কম্প্যাক্ট ইয়ার্নের ব্যাপারটা। কম্প্যাক্ট ইয়ার্নের কেউ যদি চায়, যদিও এটা নিয়ে হয়তো কাজ হয়েছে, কম্প্যাক্ট ইয়ার্নের যে অ্যাডভান্টেজ গুলো আছে, যে এনজাইমকে যদি ইয়া করা যায়, রিপ্লেস করা যায় বাই গোয়িং ফর কম্প্যাক্ট, সেখানে যদি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস গুলো অনেকে হয়তো করেছে, কিন্তু কোনো স্টুডেন্ট হয়তো এরকম প্রজেক্টও নিতে পারে আমার মনে হয়। এবং কম্প্যাক্ট ট্রান্সফার করার যে ইনভেস্টমেন্ট, এটা কতদিনে উঠে আসতে পারে, ওইটার সাথে লিঙ্ক করে হয়তো এই ধরনের একটা প্রজেক্টও নেওয়া যেতে পারে। কমপ্লেক্সলি ইউজ করে ভাই ইঞ্জিন বাদ দেওয়া যায় না, কারণ কমপ্লেক্সলি ইউজ করেও সবাই ইঞ্জিন করে। মানে আমাদের হচ্ছে সার্ফেস ক্লিন করতে হলে এখন ইঞ্জিন করতে হয়, এটা খুবই কমন হয়ে গেছে। অনলি ভর্টেক্স মনে হয় ইউজ করে হচ্ছে আপনার ইঞ্জিন ইউজ করা লাগে না, অনলি ভর্টেক্স। কজ হচ্ছে এখানেই আমরা যদি এই যে থাম্ব রুল গুলো, সুপার কম্প্যাক্ট নাম দিয়ে ওরা একটা সুতা করছে, সেটাও দিচ্ছে। এই থাম্ব রুল গুলো চেঞ্জ করা যায় কিনা। এখন এখানে যদি একটা ধরনের প্রেশারও তৈরি করা যায়, ওপিনিয়ন তৈরি করা যায়, হোয়াই আই নিড টু ডু এনজাইম, যদি আসলে সেই লেভেলে কোয়ালিটি অ্যাচিভ করা যায়। সো আমি জাস্ট একটা পয়েন্টকে তুলে নিয়ে আসলাম, তাহলে তো একটা প্রসেস কমানো যায় এবং হিউজ প্রসেস লস কমানো যায়। সেটাই এটা আমাদের সাথে তো সবসময় থাকে যে আপনার এনজাইমটা কিন্তু আসলে হেলদি প্রসেস না। এটা হচ্ছে সাপ্লাইয়েন্ট থেকে ওনারা কিন্তু করতে চায় না, কারণ প্রচুর পরিমাণে ডাস্ট ক্রিয়েট হয়। তো সবসময় বা ওদের কথা মানে যেটা মানে কমেন্টস থাকে, মানে আমাদেরকে ব্লেম করা হয় তার সাইডে যে এনজাইমটা বাদ দিয়ে হেয়ারিনেসের সমস্যা, বাট আলটিমেটলি আমাদের হ্যালো, জি জি প্লিজ। আর রিসাইকেল কটন নিয়ে বলছিলা ইয়া ভাই, ইউসুফ ভাই, আপনার ওখানে সাউন্ড হচ্ছে, আপনি একটু আপনার মাইকটা অফ করে রাখেন কাইন্ডলি। রিসাইকেল কটন নিয়ে ভাই যেটা বলছিলাম, রিসাইকেল কটন নিয়ে আসলে আমরা কিছু প্রজেক্ট করছি। হ্যাঁ হ্যাঁ আইরিন বলো প্লিজ। শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, জি বলো। রিসাইকেল কটনটা আমাদের যেটা রিসাইকেল কটনটা আসলে এখন আমাদের লাগবে, কারণ মেইনলি যেটা হচ্ছে মানে রিসাইকেল কটনের ডিমান্ড অনেক বেড়ে গেছে। লাইক কাজ ক্লিপ থেকে আমরা যেটা করছি, মেজরলি কাজ ক্লিপ থেকে, এটা যেটা হচ্ছে যে কোয়ালিটিটা আসা, লাইক হচ্ছে আপনার অ্যাকচুয়াল কোয়ালিটিটা আসে না, কজ হচ্ছে ফাইবার লেন্থটা অনেক বেশি ছোট হয়ে যায়। তো এবং ওয়েস্টেজ পার্সেন্টেজ সেখানে অনেক বেশি থাকে, লাইক হচ্ছে আপনার 1 কেজি থেকে হয়তো বা 700 গ্রাম 600 গ্রামের মতো মানে ক্লিনেবল কোয়ালিটি ওরা পাচ্ছে। তো এখানে কিন্তু অলমোস্ট আরো 30-40% ওয়েস্টেজ হচ্ছে। আমরা সেখানেও কাজ করতে পারি যে সেই ওয়েস্টেজটা দিয়ে যদি আমরা নন ওভেনে কিছু ট্রাই করতে পারি, ওয়েস্টেজ কালেকশন করে। মানে রিসাইকেল কটনের প্রজেক্ট আসলে চলছে, এটা বিভিন্ন বাইং হাউস থেকে, লাইক আমরা করছি, আরো কিছু কোম্পানি ওরা করছে, যে আমরা আমাদের প্রোডাক্টে কিভাবে ইনপুট দিতে পারি। লাইক আমি একটা প্রোডাক্ট প্রোডাকশন করেছি 8% ইনপুট দিয়ে, লাইক কালার দিয়ে, দেন হচ্ছে এটা 8% আপনার মিলানজের অল্টারনেটিভ করে, কারণ মিলানজের প্রাইস অনেক বেশি, সেই ক্ষেত্রে আপনার এটার প্রাইসও তুলনামূলক সেম পড়ে সলিড ইয়ানের মতো, প্লাস হচ্ছে আপনার ওয়েস্টেজ আপনি ইউজ করে ফেলেন আর কি। তো বিভিন্ন অর্গানাইজেশন যেটা করছে, এর মধ্যে কিছু অর্গানাইজেশন যেটা করছে, আমি এটা নিয়ে অবশ্যই একটা স্টুডেন্টের সাথে কথা বলেছিলাম ওই দিন, যে একটা প্রসেস করা, মানে একটা দুটো অর্গানাইজেশন সাথে আমি কথা বলেছি, ওরা যেটা করছে যে আমাদের এই জুট কালেকশন, কাঠক্লিপ কালেকশনের যে প্রসেসটা, সেটা আসলে স্টুডেন্টরা অত ভালোভাবে প্রপারলি মেনটেন করছে না। তো যেই কারণে কিছু ছোট ছোট অর্গানাইজেশন ক্রিয়েট হচ্ছে, যারা হচ্ছে অনলি গাইডলাইন দিচ্ছে সাপ্লায়ারদের, যে তোমরা এভাবে এভাবে করো, তোমাদের এই ইনফরমেশন গুলো ডাটাবেসে দাও, এটা তোমাদের কাছ থেকে কেউ একজন অনেক ভালো দামে কিনে নেবে, যেটা তোমরা হয়তো বা 3 টাকা 4 টাকা কেজিতে সেল করছো, সেটা হয়তো বা 8-10 টাকা কেজিতে সেল করতে পারবা। ওদের কিন্তু মাঝখানে কোনো কাজ নেই, ওরা শুধু সাপ্লাইকে একটা এসএপি বলে দিচ্ছে, এভাবে এভাবে তোমরা টেকনিক্যাল ডাটাগুলো ইনপুট করে দাও, যাতে করে হচ্ছে আপনার আলটিমেটলি আপনি মানে এটা হচ্ছে ট্রান্সপারেন্সি, লাইক আপনি জানেন যে কোন প্রোডাক্ট থেকে আসছে, এটার কোন ধরনের কালার ফাসনেস ছিল, কম্পোজিশনটা কি ছিল, এটাই আমাদের রিসাইক্লিং করার জন্য ইম্পর্টেন্ট, ইউজ করার জন্য। তো
অনলি এটা করে ওরা কিন্তু মাঝখানে হিউজ পরিমাণে কস্ট ফ্রম সাপ্লায়ার এন্ড ফ্রম বায়ার নিয়ে নিচ্ছে। তো যে জিনিসটা নিয়ে আমি আসলে কাজ করতে চাচ্ছিলাম, মানে বলছিলাম স্টুডেন্টকে, সেটা হচ্ছে যে আপনার সব মানে হয়তো বা 2-1 জনের এই সিস্টেম থাকতে পারে যারা একটু বড়, যে একটা ভালো প্রোটোকল, যে আমাদের মার্কার থেকে যখন আমরা কাটিং করি এটা আমরা ওই সেম কালারের সেম কম্বিনেশন, কারণ হচ্ছে আপনার যখন দুধের মধ্যে ইলাস্ট্রেন থাকে সেটা রিসাইকেলে যেতে পারে না, সেটা প্রোটিন সেপারেট করতে হয়। তো ওইটা আমার একটা সেপারেট বাস্কেটে থাকবে, একটাই কন্টেইনার হবে, সেখানে এটা সব ডাটা, কারণ আপনি যে ফেব্রিকটা কাটছেন সেটা অল ডাটা আপনার কাছে অলরেডি থাকবে, সেই ডাটাটা ইনপুট করে এটা সেপারেটলি আমাদের একটা ওয়্যার হাউসে রেখে দিবে। যখন কেউ কালেকশন করবে তখন সে ওই ডাটাগুলো ধরে নিয়ে যেতে পারবে, কারণ ধরেন জিউসারের জন্য কেউ নিচ্ছে, তার কালার পার্সেন্ট এরকম লাগবে, সে এই বলে দিবে, ওদের একটা ডাটাবেস থাকবে, মানে একটা ডাটাবেস ক্রিয়েট করা মানে একটা ইজি। কারণ এখন আমি যখন সাপ্লায়ারকে বলি যে আমার জন্য আপনি কাটলেট আলাদা করে রাখেন, ওদের জন্য এটা টোটালি একটা এক্সট্রা ম্যানেজমেন্ট, যে কাটিং এর একজন লোককে বলতে হবে ওই মার্কারের পেপারটা যাতে না থাকে ওইটার মধ্যে, ওরা তো ঝাড়ু দিয়ে ওই ময়লা উঠায় ফেলে এটার মধ্যে, এই জিনিসগুলো যাতে না থাকে, তো এইভাবে মেনটেন করতে হয়, এটা ওদের কাছে এক্সট্রা ম্যানেজমেন্ট মনে হয়। তো আমার এটা ছিল যে এটাকে যাতে আমাদের রেগুলার কাজ যেরকম, ওদের কাছে যাতে এটা অ্যাজ এ অন প্রসেস ওয়ার্ক মনে হয়, যে এটা আমাদের একটা কাজ। যে ধরুন আমি যখন বান্ডেলকে নাম্বারিং করি, প্রত্যেকটা একটা পিস ধরে ধরে যখন ওরা নাম্বারিং করে, এটা কিন্তু হিউজ ওয়ার্ক, বাট দিস ইজ আ অন প্রসেস ওয়ার্ক, ওরা জানে এটা করতে হবে। এইটাকে যদি বাই ডিফল্ট কোনো এসএপি করে করে ফেলা যায়, এটা কিন্তু আসলে রিসাইক্লিং যারা করে তাদের জন্য খুব সুবিধা, প্লাস ধরেন যে বায়াররা বলে যে আচ্ছা আমার কাটলেট গুলা তুমি আমাকে দিবা, এইগুলো তোমার কাছে আসেন নাকি, লাইক আমার ব্ল্যাক লাগবে এত কেজি, তুমি তোমার ইনভেন্টরি দেখতে বলো তোমার কাছে কোন বায়ারের কোন ব্ল্যাক আছে, তো ওর কাছে কিন্তু ইজিলি একটা ডাটাবেস থাকে, ও বলে দিতে পারে। এতে ওদের সেল করার এটা মানে ওরা আসলে অটোমেটিক্যালি ওরা ভালো দাম পাবে, ইমিডিয়েটলি আমার কাউকে লাগবে না, কারণ এটা একটা বাই ডিফল্ট প্রসেস। বাট এটা আসলে আমার মতে আমি আসলে এমডেপতে যতটুকু গেছি, আমি দুই সাপ্লাইয়ের সাথে কাজ করেছিলাম, 3টা রিসাইক্লিং ইউনিটের সাথে কাজ করেছি স্পিনিং এর। আসলে রিসাইক্লিং ইউনিটে যারা আছে 3জনই আমাকে সেম প্রবলেম বলেছে, যে আসলে এইটা যে কি বলে সর্টিংটা অনেক টাফ, কারণ এত বেশি জিনিস ময়লা থাকে, তো ওদের আরেকটা কোম্পানি লাগে যারা ওদের জন্য সর্টিং করে দিবে, যারা মাঝখান দিয়ে যখন 2-3 টাকা পার কেজি নিচ্ছে, আরেকজন ডাটাবেজের জন্য টাকা নিচ্ছে, তো ইনমিডিয়েটলি মাঝখানে অনেকে বিক্রি করছে, বাট এটা আলটিমেটলি সাপ্লায়ারও পেতে পারে, বায়ারও হেল্প করতে পারে। এটা আসলে ওরা প্রাইস কিন্তু কম দিতে পারছে না, প্রাইস কিন্তু ওদের একেবারে সমান দিতে হচ্ছে, যেখানে রিসাইকেল কটন কিন্তু প্রাইস আসলে কম হওয়া উচিত ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা ইটস এ গুড আইডিয়া। আশা করি স্টুডেন্টরা শুনছে, তারা কেউ হয়তো এটা নিয়ে কাজ করতে পারে, যেটা হলো ওয়েস্ট ট্র্যাকিং বলি অথবা ওয়েস্ট ম্যানেজমেন্ট বলি। এখন এখানে আরো কয়েকটা ইস্যু আছে, যেটা আসলে ফ্যাব্রিক ট্র্যাকিং এ আমাদের এখানে এখনো কাজ করার সুযোগ আছে, রোল বাই রোল ফ্যাব্রিক ট্র্যাকিং এবং দেন দ্য ওয়েস্ট ট্র্যাকিং। সো অনেকগুলো ইস্যু আসছে। ওয়াজিদ ভাই, আপনি একটু কুইকলি যোগ করতে চাচ্ছিলেন? ভাই একটু আনমিউট করেন একটু। ওই ভোর্টেক্স ফ্যাব্রিক ইয়ার্ন যেহেতু এক্সেস সাপ্লাই আছে বাংলাদেশ মার্কেটে, তো সেই ক্ষেত্রে ফাইবার নিয়ে ইয়ার্ন নিয়ে কি ধরনের ফ্যাব্রিক নতুন করা যায় এবং এগুলার ডিমান্ড, এগুলা কিভাবে মার্কেটিং গার্মেন্টিং করা যায়, সেগুলা নিয়ে একটা স্টাডি হতে পারে আর কি। রাইট, ওকে, থ্যাংক ইউ। আশা করি তোমরা নোট করছো। ভর্টেক্স ইয়ার্ন নিয়ে করলে এটা অনেকের জন্য ডাইরেক্টলি হেল্পফুল হবে। আমি একটু মেহেরুল ইসলাম সোহেল কুইকলি তোমার কাছে যাচ্ছি। যে আলোচনাগুলো হয়েছে সোর্সিং নিয়ে, যেহেতু সোহেল কাজ করছো, তো সোর্সিং রিলেটেড কিছু আইডিয়া এবং এই রিলেটেড কিছু কাজ করা যায়, যেহেতু তোমাকে বেরো যেতে হবে তুমি বলছো। আচ্ছা তারেক ভাই, আমি এটার সাথে একটা প্রশ্ন মেহেরুল ইসলাম ভাইয়ের সাথে একটু অ্যাড করে নিই। ওই যে আমাদের একজন মানসুর একটা প্রশ্ন রেখেছে, সে পিপি নিয়ে কাজ করবে মেহেরুল ভাইয়ের সাথে, ওই অ্যানসারটাও যাতে ভাই একটু দেয় আর কি। জি মেহেরুল প্লিজ। সোহেল। হ্যালো। জি, শোনা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম সবাইকে। সরি আমি বের হয়ে যেতে পারি, মেসেজ দিচ্ছিলাম তারেককে, সেজন্য আমার একটা কল আছে 11:30টায়। আমি সবার কথা শুনছিলাম, আমার খুব ভালো লাগছিল। খুব ছোট করে যদি মানে আমার বক্তব্যটা একটু শেয়ার করি, সেটা হলো আমরা অনেকগুলি কথা শুনছিলাম, সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালি যারা প্রজেক্টটা করবে, যারা দ্য পারসন হু উইল মেইনলি ওয়ার্ক অন,
আমার মনে হয় ওরা কি লেভেলে আন্ডারস্ট্যান্ডিং করে এবং তারা কিভাবে এক্সিকিউট করতে পারে, আমরা যারা প্রজেক্ট নিয়ে কাজ করব সেগুলি একটু মাথায় রাখাটা জরুরি দরকার। তো সেই ক্ষেত্রে আমি যখন এই জিনিসটা শুনেছি আমার মাথায় আসছিল একটা জিনিস, যে আমরা যারা সেক্টরে কাজ করি আমাদের কাছে অনেক প্রবলেম থাকে বা আমরা অনেক প্রবলেম বুঝি, বাট উই নেভার গট টাইম টু ডু অ্যানালাইসিস অর লাইক হ্যাভ টাইম টু স্পেন্ড অন দোজ। সোহেল ভাই আপনি একটু ওই যে ভার্টিক্যাল হরাইজন্টালি আছেন আর কি, বোধহয় ক্যামেরাটা। সরি জি জি সরি। সো আমার কাছে মনে হচ্ছিল আমরা যারা কয়েকজনের কথা আসছে যে আমরা হয়তো প্রবলেমটা জানি, বাট প্রবলেমটা এবং আমরা হয়তো আন্দাজ করতে পারি কিভাবে সলভ করা যায়, বাট আমরা যারা হয়তো প্রফেশনে আছি আমাদের হাতে সময় থাকে না তো এটা নিয়ে অত অ্যানালাইসিস করা, অথবা মনে করেন যে সময় দেওয়া, অথবা এটার সাথে হয়তো লিঙ্ক থাকে অন্য একটা ইন্ডাস্ট্রি যেখানে গিয়ে কাজ করতে হয়তো আমার ওয়ার্ক প্লেসের কারণে এটা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমি মনে করেছিলাম যে টেক্সটাইল ট্যালেন্ট হান্টের যে প্রজেক্ট এবং ট্রান্সফরমেশনের জিনিসটা এটা হয়তো অনেক বেশি কাজে লাগতে পারে। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যারা ইন্ডাস্ট্রিতে আছেন, ইন্ডাস্ট্রিতে যে প্রবলেমগুলি ক্রিয়েট হয় সেগুলি সলভ করার জন্য হয়তো অ্যানালাইসিস করার আপনি যে সময়টা পান না, সেটা হয়তো স্টুডেন্ট যারা আছে ওনারা সময় দিলেন, আপনারা হয়তো গাইড করলেন যে হয়তো এই প্রবলেমটা এরকম, আমি হয়তো চিন্তা করতেছি এইভাবে প্রবলেমটা সলভ করা যায়, আসলে এইভাবে প্রবলেমটা আমি একটু যোগ করি, স্টুডেন্টরা এই ধরনের প্রজেক্ট করবে এবং এই ধরনের প্রজেক্টটাকে একটা গ্রেটার ইম্প্যাক্টে শো করবে, অর্থাৎ এটার একটা যে বিজনেস ইম্প্যাক্ট আছে এই বিজনেস ইম্প্যাক্টটা কাউন্ট করে বা হিসাব করে এটাকে তুলে ধরবে, যাতে করে অন্যান্য কোম্পানির জন্য এটা একটা মডেল হয় এবং একটা যাতে করে ইম্প্যাক্ট তৈরি করতে পারে। এইটাই হয়তো আমাদের, আমি তো আসলে আগের সেশনগুলিতে জয়েন করি না, হয়তো আমি হয়তো অনেক ডিটেইল জানি না, তা আমার কাছে মনে হচ্ছে যে হয়তো যারা স্টুডেন্ট আছে আমরা যদি কিছু গ্রুপ করি, আমি জানি না এখন পর্যন্ত গ্রুপটা হয়েছে কিনা স্পেসিফিকলি কে কার সাথে কাজ করবে বা কোন দিকে, যদি হয় তাহলে হয়তো তারা হয়তো ডিসকাশন করতে পারে যে কিসের উপরে কাজ করতে পারি, দুই একটা আইডিয়া থাকলে, কারণ সামওয়ান নিড টু লিড, বিকজ আমি যদি ভুল না করি তাহলে যারা আসতেছে দে আর ভেরি নিউ টু দ্য ইন্ডাস্ট্রি, সো ইন্ডাস্ট্রি প্রবলেম জানাটাও তাদের জন্য মানে খুব ডিফিকাল্ট। আমরা অনেক সময় প্রথম যে 1 বছর যখন চাকরি করেছি তখন অনেক সময় ইন্ডাস্ট্রি সম্বন্ধে বুঝি না, হয়তো এখন অনেক কিছু বুঝি। সো আই জাস্ট থিঙ্ক ফ্রম মাই পার্সপেক্টিভ হোয়াট আই used to know at that time and what I am telling now, আসলে এটা কমিউনিকেট করাটা এত সোজা হবে কিনা। একটু যোগ করি যে আমরা আসলে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমরা স্টুডেন্টদেরকে অনেকগুলো ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে নিয়েছি এবং এক্সপার্টদের সাথে ইন্টারাকশনের সুযোগ করে দিয়েছি, এবং এক্সপার্টদের কাছ থেকে আমরা প্রজেক্ট নিয়ে এরা স্টুডেন্টদের কাছে শেয়ার করেছি, স্টুডেন্টরা ওখান থেকে চুজ করেছে প্রজেক্ট, তারা ওই প্রজেক্ট চার্টার জমা দিয়েছে, প্রায় 57টা প্রজেক্ট চার্টার আমরা পেয়েছি, তার মানে হচ্ছে তারা এরিয়া অফ ওয়ার্কও চুজ করেছে। আর বাকি আরো প্রায় 40 জনের মতো যারা আছে তারাও কিছুদিনের মধ্যে তারা তাদের ওয়ার্ক গুলো চুজ করবে। আর এই যে ডিসকাশন গুলো হচ্ছে এগুলো আমরা স্টুডেন্টরা শুনছে এবং এগুলো আমরা তাদের গ্রুপে শেয়ার করব, তারা এখান থেকেও বাকি যারা এখনো রয়ে গেছে তারা প্রজেক্ট এখান থেকে চুজ করবে। সো এই জন্যই আমরা এই এক্সপার্ট যে এনগেজমেন্ট এবং অ্যালাইনমেন্ট সেশন গুলো করছি। এবং আমরা আরো বলি যে আমরা যে প্রজেক্ট প্রসেসিং চার্ট নামে আমরা প্রায় অনেকগুলো ফর্ম করেছি, এই ফর্মগুলো স্টুডেন্টরা ফলো করছে এবং এই প্রসেসের মধ্য দিয়ে প্রজেক্টগুলো কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু এখানে এক্সপার্টদের ডাইরেক্ট সুপারভিশনে প্রজেক্টগুলো উঠবে, সো আপনারা যারা আছেন ইন্ডাস্ট্রি থেকে তারা সুপারভাইজ করবেন, একই সাথে আমাদের এখানে একটা টিম, ইউসুফ ভাই সহ আমি সহ আমরা যারা কাজ করছি তারা কিন্তু কন্টিনিউয়াসলি স্টুডেন্টদেরকে গাইড করছি। সো আশা করছি যে একটা ভালো লেভেলের আউটকাম আসবে, একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে একটা প্রবলেমকে আমরা আসলে তুলে ধরতে পারবো, সলভ করতে পারবো এবং এটাকে আসলে ডকুমেন্ট করতে পারবো, রিপোর্ট করতে পারবো এবং এটা যাতে কমিউনিকেট করতে পারি আমরা, সেটা আমাদের ভবিষ্যতে আমরা বিভিন্ন রকম কমিউনিকেশন ম্যাটেরিয়াল ডেভেলপ করবো একটা প্রজেক্ট ফাইন্ডিংস এর উপরে। এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ বা আমাদের প্ল্যান আর কি। থ্যাংক ইউ। আরেকটা জিনিস জাস্ট যদি আমাদের সবাই আমি যদি অ্যাড করে চলে যাই, আমরা কয়েকজনের কথা শুনতেছিলাম হয়তো দিস ক্যান বি এ প্রজেক্ট টু লাইক, ওনাদের সবার কথা শোনার সাথে সাথে আমার মত হলো আমরা সবাই বলছি, আমি নিজে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আছি, আমরা সবাই বলছি যে আমাদের ইনোভেশন হচ্ছে না বা আমরা মার্কেটে ভাবে ডাইভার্সিফাই করছি না। আমরা যদি জাস্ট আমরা সবসময় হয়তো এটা বলে থাকি সবাইকে, বাট আমরা যদি একটা পজিশন, এরকম একটা পজিশনে দাঁড়াই যে আমরা চিন্তা করি যে আমরা ইনোভেশন করতে চাচ্ছি বাট আমরা ইনোভেশন কেন করতে পারছি না, এই ডাটাটা যদি আমরা অ্যানালাইসিস, হোয়াট আর দ্য প্রবলেম টু গেট ইনটু দ্য ইনোভেশন, এইটা দিস ক্যান বি লাইক অ্যানালাইসিস, বাট বিকজ আমরা এই জিনিসটা অনেক সময় দেখি না, আমরা সবাই তো বলি যে ইনোভেশন করা দরকার, ইনোভেশন হচ্ছে না,
বাট ইনোভেশন করতে পারছি না কেন, সেটা কি ম্যানের প্রবলেম না ম্যাটেরিয়াল প্রবলেম নাকি ফাইন্যান্সিয়াল প্রবলেম? লাইক একটা কোম্পানি তো চাই ইনোভেশন করার মাধ্যমে যদি বেশি আর্ন করা যায়, হুইচ কোম্পানি উইল নট ওয়ান্ট, বাট মেবি ইনোভেশন করার সময় থেকে শুরু করে যে আর্নিংসটা পাওয়ার যে সময়, সেই সম্বন্ধে তার ফাইন্যান্সিয়াল উইথস্ট্যান্ড থাকে কিনা সেই সময় পর্যন্ত। এটা একটা ম্যাক্রো লেভেল ইস্যু এবং এটা আসলে হয়তো আমাদের এসটিবি প্রজেক্টের ওভারঅল আউটকাম হয়ে যেতে পারে। আমরা যখন এটা নিয়ে কাজ করবো দেন উইল সি লট অফ থিংস। আমি একটু, তুমি যাওয়ার আগে আমাদের একজন স্টুডেন্টের একটা প্রশ্ন আছে। মনসুর, তুমি কি কুইকলি একটা কোশ্চেনটা করবা? মনসুর শুনতে পাচ্ছ? আনমিউট করে নাও। আচ্ছা জি বলো। স্যার আমি স্যার পিপি নিয়ে একটা প্রজেক্ট নিতে যাচ্ছিলাম আর কি। আচ্ছা আমি এটা নিয়ে অনেক কিছু পড়ছি, প্রায় 8-10 ঘন্টার উপর পড়ছি, অনেকগুলো আর্টিকেল দেখছি। এটা নিয়ে কি কোনো একটা প্রজেক্ট নেওয়া কি পসিবল, বা এটা কি কোনো ফিজিবল কিনা? মনসুরের কোশ্চেনটা একটু যোগ করি যে যেহেতু পিপিএ নিয়ে অনেক প্রজেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে, সোহেল তুমি কি একটু গাইড করতে পারো যে ও কোন স্পেসিফিক জায়গাটা কাজ করতে পারে? খুব ছোট একটা জায়গা যদি দেখা যাও। আমি যেহেতু ফ্যাব্রিক রিলেটেড, আমি প্রথমেই বলবো যে পিপিএ যদি আমি যদি কাজ করতে চাই, স্টিল উই ডোন্ট হ্যাভ এনি গুড ফ্যাসিলিটি ফর দ্য ফ্যাব্রিক ইটসেলফ টিল নাও। স্পেশালি ওয়ার্ল্ডে নন ওভেন ফ্যাব্রিকটা ইউজ হয়, আমাদের নন ওভেনের প্রোডাকশনের অবস্থা খুবই খারাপ। সেখানেও ইভেন আসলে পিপি বলতে নন ওভেনটাই যে শুধু লাগবে সেটাও কিনা, যে হোয়াট আর দ্য ডাইভার্সিফাইড ফ্যাব্রিক অলসো ক্যান বি ইউজড ফর দ্য লাইক দ্য পার্সোনাল প্রোটেক্টিভ ওয়্যার, সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা হয়তো এই পর্যন্ত যা চোখে দেখে আসছি সেটা নিয়ে কথা বলতেছি, হয়তো আমাদের দেখার অপশন গুলো ওয়াইড করা। আর 2 নাম্বার হয়তো আমরা কাজ করতে পারি যে যেহেতু অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়তো করতে চাইতে পারে, সেক্ষেত্রে আমরা হয়তো একটা এই পিপি রিলেটেড ফ্যাব্রিক প্রোডাকশন প্রজেক্ট করার জন্য কি পরিমাণ একটা প্রজেক্ট অ্যানালাইসিস রিপোর্ট হয়তো কি পরিমাণ কস্ট, কি যে ম্যাটেরিয়ালস লাগতে পারে, এটা একটা বড় জিনিস, ওইটাকে ভেঙে করা যেতে পারে। আর যদি এমনিতে তুমি কিছু প্রোডাক্টের কথা বলছিলে, সো প্রোডাক্ট গুলো ডেভেলপ করার জন্য কি এরা কাজ করতে পারে কিনা কোনো একটা ফ্যাক্টরির সাথে? মানে আমি ওভেন ফ্যাব্রিক্সে একটা পার্টিকুলার কনস্ট্রাকশনের ফ্যাব্রিক ডেভেলপ করা বা নন ওভেনের কথা বললাম, এটার জন্য টেকনোলজি কি লাগবে, সিম্পল মেশিনটা সম্পর্কে বা ইয়ে সম্পর্কে একটা লেভেলে গ্রাউন্ড ওয়ার্ক হলে পরে অন্যরা এখান থেকে ফার্দার আইডিয়া নিতে পারবে। হ্যাঁ, করা যেতে পারে এই ধরনের প্রজেক্ট। যেটি আমি বললাম যে হয়তো আমরা এখনো একরকম ফ্যাব্রিক, যারা আমরা যখন বলি যে আমার পিপি গাউন লাগবে, আমি সবসময় হয়তো এক জাতীয় ফ্যাব্রিক দেখে আসছি আজকে, অথবা আমি যখন চিন্তা করি যে মাস্ক লাগবে, তাহলে আমরা এক জাতীয় ফ্যাব্রিক দেখে আসছি যে মাস্ক বলতে আসলে এরকমই। এখন হয়তো আমরা ডাইভার্সিফাইড মাস্ক দেখছি, নিট ফ্যাব্রিকের মাস্ক দেখছি, সেখানে বিভিন্ন ফিনিশ দেওয়া জিনিসপত্র মাস্ক দেখছি। তো আমরা সেগুলি সম্বন্ধে চিন্তা করতে পারি এবং কারেন্ট হোয়াট এভার অ্যাভেলেবল ইন দ্য মার্কেট এন্ড টেস্টিং এবং এভরিথিং রিকোয়ারমেন্ট কি মিলে আমরা হয়তো অল্টারনেটিভ প্রোডাক্ট কি অফার করতে পারি হুইচ উইল সার্ভ দ্য সেম পারপাস। হয়তো এই জাতীয় কিছু কাজ আমরা করতে পারি। এটা হয়তো একটা বর্ডার স্কেল, হয়তো আমরা স্পেসিফিক একটা দুইটা জিনিস নিয়ে কাজ করতে পারি। রাইট, ওকে, থ্যাংক ইউ। তোমার যাওয়া লাগবে। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ কথা হবে। স্টুডেন্টদের সাথে যারা কাজ করবে তোমার সাথে আমি অ্যালাইন করে দিব পরে ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই, হয়তো আমার নাম্বারটা দিলে আমি কথা বলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, আমি একটু রাফাত ভাইয়ের কাছে যেতে চাই। রাফাত ভাই, আপনি শুনতে পাচ্ছেন আশা করি। আপনি যেহেতু রিলেভেন্ট জায়গাগুলোতে কাজ করেছেন, বিশেষ করে R&D তে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, ডেনিম R&D তে, এবং প্রোডাক্ট এবং মার্কেট অ্যালাইনমেন্টে আপনার বড় অভিজ্ঞতা আছে। তো রাফাত ভাই, যদি আপনার যে কিছু আইডিয়া এবং অনেক স্টুডেন্ট আপনার কিছু প্রজেক্ট হয়তো নিয়েছে, আপনি যদি একটু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, শুনছি। আসলে সবার আলোচনায় শুনছিলাম, তো বেসিক্যালি ভালো লাগছে এইটা যে একটা কমন প্ল্যাটফর্ম, সবাই শেয়ার করছে, সবাই চিন্তা করছে যে কিছু করা যায় কিনা, বা ডাইভার্সিফিকেশন। বেসিক্যালি এই প্ল্যাটফর্মটারই অভাব বাংলাদেশে। সো আমরা যেটাই করি, যাই করি না কেন, এটা শেয়ার। ভাই প্লিজ, আপনি কি ভাই একটু টেলিভিশনে আসবেন? এখনো রেডিওতে আছেন, স্টুডেন্টরা একটু দেখুক আর কি আপনাকে। না দেখলেই ভালো হয়, আমার এখানে নেটওয়ার্ক খুবই বাজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বারবার ইন্টারাপশন হচ্ছে বিধায় মানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, ওকে। তো দেখি কথা শেষের দিকে হয়তো এক ঝলক দেখাই দিব যখন কথাগুলো শেষ হয়ে যাবে।
তো বেসিক্যালি R&D তে আমি লম্বা সময় কাজ করেছি, আপনাদের মূল্যবান কথা অনেকেরই শুনলাম। তো ওয়াদুদ ভাই যেটা বলেছিলেন দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট ফর বাংলাদেশ। যে আসলে যে মার্কেটে আমরা প্লে করি বা করব সেই মার্কেট সম্পর্কে বা তাদের লাইফস্টাইল সম্পর্কে, তাদের ট্র্যাডিশন সম্পর্কে, তাদের পছন্দ অপছন্দ সম্পর্কে আমাদের নলেজ খুবই লিমিটেড। আমি যদি ছোট্ট করে উদাহরণ দিই, যে ধরেন আমাদের সামনে এখন ঈদের সিজন, যদিও ঈদ সেভাবে কোনো পার্থক্য বই আনছে না এবার। তো ঈদে পুরুষদের জন্য একটা কমন ড্রেস আছে, সবাই আমরা জানি যে পুরুষ যারা ঈদের মাঠে যায় তারা সবাই পাঞ্জাবি পরে। তো সবাই যে যে ড্রেসই কিনুক, সবাই পাঞ্জাবির একটা টার্গেট থাকে। সো ফ্যাশন হাউস গুলো সবাই পাঞ্জাবির উপর একটা কনসেন্ট্রেশন রাখে। তো আমরা যারা R&D তে আছে, আমরা যদি বলি যে আচ্ছা ফ্রান্সে তাদের যে অকেশন গুলো আছে তারা কোন ড্রেস পরতে পছন্দ করে, তো যারা R&D হেড আছে, R&D সেন্টারে আছে, দেখবেন যে ম্যাক্সিমামই জানে না। তো আমরা যখন কোথাও যাই বা কোনো একটা অকেশনে থাকি, তখন আমরা এক ধরনের ড্রেস পরতে পছন্দ করি। আমরা যখন বাড়িতে আসি, বাসায় আসি সন্ধ্যায়, তখন কিন্তু আমরা কেউই ওই ড্রেস পরে থাকি না। আমরা যদি জিজ্ঞেস করি আচ্ছা ইউরোপে যেখানে আমরা এক্সপোর্ট করি তারা রিল্যাক্স টাইমে কোনটা পড়তে পছন্দ করে, তো সেই ক্ষেত্রেও দেখা যাবে যে একটা হচ্ছে লাইফস্টাইল, আরেকটা হচ্ছে অকেশন, ট্র্যাডিশন। তো এইগুলো না জানার কারণে আমরা কিন্তু তাদেরকে আমাদের ইনোভেশন গুলো অফার করতে পারছি না, বা আমাদের ইনোভেশনের স্কোপ গুলো আমরা খুঁজে বের করতে পারছি না। আরেকটা হচ্ছে যে লিমিটেশনটা হচ্ছে প্রমোশন এবং ব্র্যান্ডিং এ আমাদের যে লিমিটেশনটা। অনেকেই বললেন যে জাবের জুবায়ের বা সিম ফেব্রিক্স তারা অ্যান্টিভাইরাল ফেব্রিক উৎপাদন করেছে। এটা কি আসলে আমাদের কমপ্লিট আমাদের ইনোভেশন, না এইখানে আরো অন্যদের কন্ট্রিবিউশন আছে? যদি কন্ট্রিবিউশন থাকে তাহলে দ্যাট মিন্স আমি জাস্ট প্রসেসর, আমি কিন্তু ইনভেন্টর না। সো এইখানে স্কোপ থেকে যাচ্ছে যে আরো 10 জন একই জিনিস ইনভেন্ট করতে পারে। দ্যাট মিন্স আমি এই জায়গায় আমি যে কাঙ্ক্ষিত যে প্রফিট সেটা কিন্তু এখান থেকে বের করতে পারবো না। এই যে জায়গাগুলো, দ্যাট মিন্স এখানে যে কেমিক্যালটা সাপ্লাই করা হয়েছে সেই কেমিক্যালটা আমাদের না, কেমিক্যালটা আরেকজনের, ইনভেনশনটা আরেকজনের। আমি জাস্ট কি করেছি, এটাকে ফেব্রিকের উপরে একটা প্রসেস করে দিয়েছি, দিয়ে সো সেটাও যদি আমি পেটেন্ট করতে পারি, বাট আমি শিওর যে এটা আমরা এখান থেকে পয়সা নিতে পারবোই না, পয়সা বের করতে পারবো না। এখান থেকে পয়সা আরেকজন বের করবে, ডিউ টু লিমিটেশন অফ ব্র্যান্ডিং, লিমিটেশন অফ প্রমোশন। এই জায়গাগুলোতে আসলে আমরা কিভাবে কাজ করতে পারি, কিভাবে কাজ করা যায়, এটা একটা স্কোপ। আমি জাস্ট একটু যোগ করি রাফাত ভাই আপনার সাথে, এটা আমাদের এসটিভি প্রজেক্ট গুলো এক্ষেত্রে হেল্পফুল হতে পারে। এখন ধরেন যে কোনো প্রসেসকে আপনি জানেন পেটেন্ট করতে গেলে এটা লম্বা প্রসেস এবং ইট টেকস ইনভেস্টমেন্ট অলসো। তো সেই ক্ষেত্রে বিশেষ করে ইন্ডাস্ট্রি রিলেটেড প্রোডাক্টের লেজিটিমেসি একটা লেভেলে ক্যারি করা সম্ভব। এখন অনেকে বলতে পারেন যে আমি প্রমোটেড হলে, কথা বললে এটা অন্যরা জেনে যাবে, কিন্তু একটা ওপিনিয়ন লিডারশিপ, একটা মার্কেট লিডারশিপ, প্রমোশন যে আগে করে, ব্র্যান্ডিং যে আগে করে, এই জায়গাটায় নেয়ার হয়তো সুযোগ থাকবে। সেগুলোকে অ্যালাইন করা যেতে পারে এই ধরনের প্রজেক্টে হলে, যেহেতু আমরা কমিউনিকেট করব আর কি। এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে বেশ কয়েক বছর আগে আমরা জানি নিটেড ডেনিম নামে একটা ডেনিম ছিল। সো নিটেড ডেনিমে টার্কিশ ডেনিম, ইসকো, তাদের একটা প্যাটেন্ট ছিল। সো বেসিক্যালি নিটেড ডেনিম এটা ডবি কনস্ট্রাকশন। তো ডবি কনস্ট্রাকশনে এটা আরো অনেক আগে থেকেই চলে আসছে। তো সে কিভাবে এটাতে প্যাটেন্ট করতে পারে এটা আমার মাথায় আসে না, অথচ সে প্যাটেন্ট করেছে ডবি কনস্ট্রাকশনের উপরে, জাস্ট ডেনিমকে ডবি দিয়ে বিভিন্ন কম্বিনেশন করে সেটার উপরে প্যাটেন্ট করে নিয়েছে। তো এটার দ্বারা হলো যে এই ধরনের ডেনিম যেই করবে সেটা তার কাছ থেকে কিনতে হবে, কিন্তু মূল জিনিস হলো যে যৌক্তিক ভিত্তি নাই যে সেটাতে প্যাটেন্ট করতে পারে কি পারে না। সে তো নিজে ইনভেন্ট করে নাই, সে আগের একটা জিনিসকেই একটু কৌশলে মানে সেটাকে চেঞ্জ করে নিয়েছে। যাই হোক, এটা কথা বলার বিষয় না। কথা বলার বিষয় হলো যে স্কোপ গুলো কি কি, এখানে সেই স্কোপ গুলো বের করা।
তো বেসিক্যালি ওয়ার্ল্ড একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের মনোজগতে অনেক চেঞ্জ আসতেছে, আমাদের লাইফস্টাইলে অনেক চেঞ্জ আসছে, আমরা চিন্তার জায়গাগুলোতে অনেক চেঞ্জ আসতেছে। চেঞ্জটা হচ্ছে যে আসলে আমাদের ফ্যাশনটা লাইফের জন্য কতখানি জরুরি। কারণ মানুষ যখন লকডাউনে থাকবে, মানুষ যখন মৃত্যুর মুখোমুখি থাকবে, বা মানুষ যখন করোনা ভাইরাস দ্বারা ঘেরা থাকবে, তখন সবারই গলা একটু খুসখুস করে, মনে হয় যে এই বুঝি আমি এফেক্টেড বা এই জাতীয়। তো সবাই ভীতির মধ্যে আছে। তো ভীতি ভয় মানুষকে কি শিক্ষা দেয়? ভয় শিক্ষা দেয় যে তুমি ইসের থেকে ফিরে আসো, আরামায়েশ আর ওই যে কি বলে যেগুলো লাক্সারি যেটা, সেটার থেকে ফিরে আসো। একটা একটা বড় অংশ ওয়ার্ল্ডের, সেটা ইকোনমির কারণে হোক বা যে কারণেই হোক, সে লাক্সারি থেকে ফিরে বেসিকের দিকে আসবে। সো বেসিকের একটা মার্কেট সামনে আসছে। তো আমাদের ওরিড হওয়ার কিছু নাই, আমাদের তো বেসিকের উপরই আমাদের প্ল্যাটফর্ম। সো আশা করা যায় বেসিকে আমরা ইনশাল্লাহ ভালোই করব। আর সেকেন্ড থিং হচ্ছে এইটার সাথে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এবং প্রোটেকশনের বিভিন্ন ধারা আছে, যেরকম সিভিলিয়ানদের জন্য প্রোটেকশন, মেডিকেল যারা ফ্রন্ট লাইনে কাজ করে তাদের জন্য প্রোটেকশন, মেডিকেল স্টাফ যারা যারা ব্যাকওয়ার্ডে কাজ করে তাদের জন্য প্রোটেকশন, অর্থাৎ কয়েক লেভেলের প্রোটেকশন আছে। তো এই প্রোটেকশন বা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, প্রোটেক্টিভ যে মেডিকেল টেক্সটাইলের একটা গুড ফিউচার আছে সামনে আসছে। তো মানুষ এটাকে আর কোনোভাবেই ইগনোরও করা সম্ভব না, ডিনায়ও করা সম্ভব না। সো মানুষ একবার ভয়ের মধ্যে পড়ে এগুলো থেকে সবাই সচেতন। এখন আপনি কাউকে দেখবেন না যে সে এমন সাহসী যে মাস্ক ছাড়াই রাস্তায় ঘুরতেছে। আমাদের এই যে যারা আমরা এখন গ্রুপে আছি, এই শিক্ষিত লোকরা মনে হয় কেউই মাস্ক ছাড়া ঘুরবে না। তো এই মাস্ক গুলো এখন অনেক ধরনের মাস্ক আছে, সার্জিক্যাল মাস্ক, N95, KN95, তারপরে ডাস্ট রেসপিরেটরি, অনেক ধরনের মাস্কের আছে। তো এই স্কোপ গুলো বাংলাদেশের জন্য এখন ওপেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখন কিন্তু করোনার সাথে সাথে ওয়ার্ল্ড পলিটিক্সেও চেঞ্জ আসতেছে। সো ওয়ার্ল্ড পলিটিক্স এখন, করোনাটা আর আসলে রোগের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন একটা পলিটিক্স এর মধ্যেও চলে গেছে। সো আমাকে এইদিকেও নজর রাখতে হবে যে পলিটিক্যাল পোল গুলো কোন দিকে চেঞ্জ হয়, কোন দিকে যাচ্ছে। সো এখন আমার যদি ট্র্যাডিশনাল জায়গায় আমি কাজ করি, তাহলে আসলে খুব বেশি ভালো করা যাবে না। তো এখন কাজ করার জন্য একটা হচ্ছে যে সাস্টেইনেবিলিটি, যেটা কিতাবে লেখা আছে, আর একটা হলো রিয়েল সাস্টেইনেবিলিটি। তো এতদিন আমরা কাজ করেছি সাস্টেইনেবিলিটিতে, আর এখন আমরা মুখোমুখি হলো রিয়েল সাস্টেইনেবিলিটির। সো যেটা দরকার। আর এতদিন আমরা ওই যে অর্গানিক, জিওটিএস, তারপরে পিসিডব্লিউ, এই যে এগুলো হচ্ছে কিতাবি সাস্টেইনেবিলিটি, রিসাইকেল। আর এখন হচ্ছে আমরা রিয়েল সাস্টেইনেবিলিটির সামনে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে বিজনেস ট্রান্সফরমেশন, আমরা আসলে কোন দিক থেকে কোন দিকে যেতে চাই, দুইটা জিনিস। কারণ এখন ইউরোপের কোনো হাসপাতালেই প্রত্যেকের জন্য বরাদ্দ থাকবে পিপি এবং মাস্ক, প্রত্যেক ডাক্তারের জন্য, প্রত্যেক স্টাফের জন্য। সো এটা একটা বিগ অপরচুনিটি। এবং এইটা আমরা জানি পিপি এটার সাথে এই ক্ষেত্রে মানে উইভিং এর অ্যাজ এ টেকনোলজি বাংলাদেশের পজিশনটা কোথায় আছে? এখন আমাদেরকে দেখতে হবে যে আসলে আমাদের যে ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটিটা আসলে কতটুকু এটার সাথে মার্চ করা সম্ভব, অথবা নতুন করে আমাদেরকে কি কি কাজ করা লাগতে পারে এটার জন্য। এটা হচ্ছে একটা ব্যাপার। তো আমরা যেটা দেখি বেসিক্যালি মাস্ক বলি, পিপি বলি, অল আর নন ওভেন্স। সো নন ওভেনের আরেকটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যে পুরাটাই অটোমেশনের মধ্যে চলে, অর্থাৎ খুব লেস ম্যানপাওয়ার ইমপ্যাক্ট, বাট হাই প্রোডাক্টিভিটি। তো
রাফাত ভাই আপনার ইনভেস্টমেন্টের দুর্বল কিনা আমরা কথা ক্লিয়ার কিছু পাচ্ছি না। আপনার কাছে রিস্ক আছে, রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে ইউরোপিয়ানরা এবং রাফাত ভাই ওখানে বোধহয় নেটওয়ার্কটা দুর্বল। ইউসুফ ভাই আপনি কি উনাকে তাহলে আপাতত একটু মিউট করেন, আমরা পরে কোশ্চেনে যাই, উনার কাছে আবার ফিরে আসবো এটার জন্য। রাফাত ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে এখন পাচ্ছি। ক্লিয়ার। আপনি একটু জাস্ট একটু আগে যেটা বলছিলেন একটু রিপিট করেন কাইন্ডলি, কারণ আপনি নন ওভেন নিয়ে বলছিলেন, নন ওভেন টেকনোলজি নিয়ে বলছিলেন। নন ওভেন টেকনোলজি যেটা, সেটা হচ্ছে যে ম্যান পাওয়ারের ইম্প্যাক্টটা এখানে খুবই কম এবং প্রোডাক্টিভিটি অনেক বেশি। একটা মেশিন দিয়ে ডাইভার্সিফাইড প্রোডাক্ট বের করা যায়। সাপোজ আমি যদি একটা মাস্কের জন্য মেশিন নিয়ে আসি, এই মেশিনটা দিয়ে কি কি করা সম্ভব? এটাতে মাস্ক বানানো সম্ভব, এটা দিয়ে ডায়াপার বানানো সম্ভব, এটা দিয়ে স্যানিটারি ন্যাপকিন বানানো সম্ভব, আর একটু চেঞ্জ করে আরো কিছু কিছু ডাইভার্সিফাইড প্রোডাক্ট বানানো সম্ভব। লোকজন কেমন লাগে, একটা মেশিনের জন্য একজনই এনাফ, সে শুধু মেশিনটা মনিটরিং করবে এবং প্যাকিং করবে, বা দুইজন, একজন অপারেট করবে, একজন প্যাকিং করবে। ভেরি গুড, থ্যাংক ইউ। আমার মনে হয় এই ধরনের প্রজেক্ট আমরা নিতে পারি। রাফাত ভাই থ্যাংক ইউ। আমি আবার সুযোগ পেলে আপনার কাছে ফিরে আসব। আমি একটু এবারে একটা কোশ্চেন বোধহয় কেউ একজন ছিল, আইরিনের কাছে একটা কোশ্চেন করতে চাচ্ছিল, আমি সেই কোশ্চেনটা একটু কুইকলি নিতে চাই। তান ইব্রাহিম হোসেন পাপ্পু, তুমি যদি কোশ্চেনটা করো প্লিজ। আসসালামু আলাইকুম, ইব্রাহিম হোসেন পাপ্পু, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। আশা করছি সবাই ভালো আছেন। আমি যদিও আজকের ডিসকাশন সেশনটা বেসিক্যালি স্পিনিং, উইভিং এন্ড নিটিং নিয়ে, কিন্তু আমি আসলে ম্যামকে ড্রাইং রিলেটেড কোশ্চেন করতে চাই, কারণ উনি যে আমাদের কিছু যে প্রবলেম স্টেটমেন্ট দিয়েছিল, সেখানে উনি আরএফটি নিয়ে বেশ দুইটা প্রজেক্টের কথা বলেছিলেন, যেখানে আমরা বেশ কিছু প্রবলেম ফেস করতেছি, যেটা হচ্ছে আমরা বায়ারের স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, কারণ আমরা রাইট ফার্স্ট টাইমে আমরা ডাইংটা করতে পারতেছি না, যার ফলে আমাদের রিপ্রসেসিং করতে হচ্ছে। এতে করে আমাদের কোয়ালিটি হ্যাম্পার হচ্ছে, টাইম যাচ্ছে, এনার্জি লস হচ্ছে, এবং মেইন প্রবলেম যেটা হচ্ছে আমরা ল্যাব ডিপের সাথে বা আর&ডির সাথে হচ্ছে বাল্কের কোল রিলেশনটা করতে পারতেছি না। তো এই বিষয়গুলো হচ্ছে যেটা আমরা বলি যে একটা প্রবলেমের ডিফাইনিং স্টেজে আছে, যেটা হচ্ছে আমরা প্রবলেমটা ডিফাইন করতে পারছি। যদিও এই বিষয়ে আরো অনেক বেশি স্পেসিফিক হওয়া দরকার আমাদেরকে, যে প্রবলেমটাকে ডিফাইন করার জন্য। আমরা যারা স্টুডেন্ট আছি, আমি ম্যামের কাছে প্রশ্ন রাখবো, যেহেতু আপনারা এটা নিয়ে অলরেডি কাজ করেছেন এবং এই বিষয়গুলোতে অনেক বেশি রুট কজ অ্যানালাইসিস করেছেন, তা আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা কিন্তু হচ্ছে রুট কজ অ্যানালাইসিস গুলো কখনো করিনি, এবং এটার সত্যিকার প্রবলেম গুলো আমরা আসলে জানি না। এখন এখানে অনেকগুলো প্রবলেমকে বলা হয়েছে, যেমন এনার্জির কথা বলা হয়েছে, টাইমের কথা বলা হচ্ছে, কিংবা স্যাটিসফ্যাকশন করা হচ্ছে। কিন্তু এই যে এই প্রবলেমগুলোকে যদি আমরা মেজার করতে চাই, যদি একটা নাম্বারে যদি কনভার্ট করতে চাই, যেমন কি পরিমাণ এনার্জি আমাদের লস হচ্ছে, আমরা কি পরিমাণ বায়ারের টোটাল কোন শেডগুলোর ক্ষেত্রে আমরা আসলে বায়ারের অর্ডার ঠিকমতো ডিজায়ার শেডটা ঠিকমতো দিতে পারতেছি না, ইভেন টাইমের ক্ষেত্রে আমরা কি পরিমাণ টাইম, সেটা 1 ঘন্টা কিনা বা 1 ঘন্টা 1 মিনিট কিনা, সে যে টাইমটা সেটা কিন্তু আমরা আসলে মেজার করতে পারতেছি না। যার ফলে আমরা যেটা হচ্ছে একটা প্রবলেম সলভিং এর যে নেক্সট প্রসেস, যেটা হচ্ছে অ্যানালাইসিস, যে প্রবলেমটা নিয়ে অ্যানালাইসিস করা, এই মেজারমেন্টের অভাবে আসলে আমরা স্টুডেন্টরা অ্যানালাইসিস করতে পারতেছি না। তো এই বিষয়ে আসলে ম্যাম সাজেশন দিবেন, এবং আমি সবার কাছে এই কোশ্চেনটা রাখবো যে আমরা এই মেজারমেন্টটা করার জন্য আমরা আসলে ইন্ডাস্ট্রির সাথে কিভাবে কাজ করতে পারি এবং ইন্ডাস্ট্রি আমাদেরকে কিভাবে হেল্প করবে। থ্যাংক ইউ। ইব্রাহিম ধন্যবাদ। আমি একটু এই কোশ্চেনে যাচ্ছি, তার আগে আমি যেহেতু স্পিনিং নিয়ে আমরা কথা বলছি এবং রিলেভেন্ট পিপিই, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো নিয়ে এসছে, উইভিং রিলেটেড কথা আসছে, ওই রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে কিনা, তোমরা ওই রিলেটেড কে কে প্রজেক্ট করছো, যে কেউ যে কোনো কোশ্চেন একটু করতে পারো। তোমার ইব্রাহিম, তোমার এই পাপ্পু, তোমার এই প্রশ্নটা আসছি। হ্যাঁ, এর মধ্যে আমি একটু ওই প্রশ্নগুলো একটু নিয়ে নিতে চাচ্ছি। তোমরা যদি কোশ্চেন করো, তোমরা মাইক তোমরা আনমিউট করে কোশ্চেন করতে পারো, এবং আমি প্রেফার করব তোমরা তোমাদের যদি সম্ভব হয় ভিডিওটা অন করো, কারণ এক্সপার্টরা তোমাদের চেহারা দেখলে তোমাদের জন্য ভালো হবে, তারা তোমাদেরকে চিনবে এবং পরবর্তীতে তোমরা করেসপন্ড করতে সুবিধা হবে। তানভীর হোসাইন, তুমি কি কোনো কোশ্চেন করতে চাও কিনা? তোমার স্পিনিং টেকনোলজি রিলেটেড কিছু সাপোর্ট মানে দরকার। তানভীর হোসাইন।
আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ তানভীর হোসেন। স্যার আমার প্রজেক্টটা হলো ইলেকট্রোস্পান ন্যানো ফাইবারস হ্যালো, ম্যাটেরিয়াল আসসালামু দিয়ে। আলাইকুম। হ্যাঁ, আগে একটু তানভীর বলুক। স্যার আমার প্রজেক্টটা হ্যালো। হচ্ছে ইলেকট্রোস্পান ন্যানো ফাইবারস ম্যাট দিয়ে আপনার ফেস মাস্ক তৈরি করা। তো স্যার এ ব্যাপারে মোটামুটি ম্যাটেরিয়াল, তারপর মেথড, এই সব কিছু আমরা গ্যাদার করেছি। তো স্যার এখন আমার মেইন যে সাপোর্টটা দরকার সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আমার প্রোটোটাইপ তৈরি করা। তো স্যার এক্ষেত্রে আমি স্যার সুইটেবল মানে ইন্ডাস্ট্রি পাচ্ছি না স্যার, এই বিষয়ে আমাকে হেল্প করলে স্যার। আর একটু বলবা ইলেকট্রোস্পান কি ম্যাটেরিয়াল ইউজ করবা তুমি? স্যার আমি ইউজ করতে চাচ্ছি আপনার যেই পিইটি বোতল যেগুলো আমরা ফেলে দেই সেটা ইউজ করব পলিমার হিসেবে। দেন আবার আমরা ইউজ করব প্লান্ট এক্সট্রাক্ট, হতে পারে সেটা নিম বা অন্য সুইটেবল যেটা হার্ব হিসেবে, ন্যাচারাল হার্ব হিসেবে কাজ করবে। তো সেই ফিল্টারটা আমরা তৈরি করব এবং দেন এটা আমরা ইউজ করব মাস্কে। সো দেখা যাবে যে এর মাঝে যেই ন্যানো ফাইবার এবং ক্ষুদ্র যেই আপনার ফাঁকাগুলো থাকবে এর মধ্য দিয়ে আপনার মাইক্রো লেভেলের কোনো ডাস্ট, ব্যাকটেরিয়া, এমনকি ভাইরাসও এর মাঝে প্রবেশ করতে পারবে না। তো স্যার এক্ষেত্রে স্যার আমি হেল্প স্পিনিং এ হেল্প, তোমার ইলেকট্রো স্পিনিং এ হেল্প দরকার। আবার তুমি কি কোন টেকনোলজিতে যাবো, উইভিং? স্যার ইলেকট্রো স্পিনিং এ প্রোটোটাইপ স্যার আমরা আমাদের ভার্সিটিতে মেশিন আছে একটা, ওটাতে স্যার দু একটা তৈরি করতে পারবো। কিন্তু স্যার আমার মেইন সাপোর্ট দরকার মাস্ক তৈরি করা নন ওভেনে, অর্থাৎ ভিতরের লেয়ারটা স্যার তৈরি করতে পারবো দুই একটার জন্য, কিন্তু মাস্ক তৈরি করার জন্য স্যার আমার সাপোর্টটা দরকার। তো দেন মেশিনও তো স্যার অনেক দাম, তো স্যার দেন ওই ইলেকট্রো স্পিনিং মেশিন পরে স্যারই করার ব্যবস্থা করা যেতে পারে। যে কেউ কি একটু হেল্প করতে পারেন, যে কেউ, যে কোনো এক্সপার্ট, সোহেল ভাই, তারপরে রাফাত ভাই অথবা ওয়াদুদ ভাই? আচ্ছা, তানভীর। জি স্যার। তানভীর, তুমি নন ওভেন যে বন্ডেড ফেব্রিক এটা তুমি তৈরি করেছো, জাস্ট এটাকে মাস্কে কনভার্ট করতে হবে, এই তো? জি স্যার, সিলিং গুলো করতে হবে। এবং মাস্কের লেয়ার কয়টা হবে? স্যার মাস্কের লেয়ার হবে তিনটা। আমার যে ফিল্টার যে ম্যাটেরিয়ালটা সেটা থাকবে মাঝে, আর বাইরে দুটো স্যার নন ওভেন থাকবে। নন ওভেন কি পলিপ্রোপিলিন দিতে যাচ্ছ? স্যার নন ওভেন যে কোনোটা হলেই চলবে, মেন স্যার কাজটা করবে আমার ভিতরের ফিল্টারটা স্যার। আচ্ছা, ফিল্টার তো ফিল্টারের যে কোয়ালিটি থাকবে, এটা টার্গেটটা কি? আমরা এই মাস্কটা দিয়ে আসলে কি অ্যাচিভ করতে চাচ্ছি? স্যার মাস্কটা দিয়ে আমরা অ্যাচিভ করতে চাচ্ছি প্রথমত এটা হবে ইলেকট্রিক স্পিনিং এর মাধ্যমে এবং ন্যানো লেভেলের, এবং স্যার এটা হচ্ছে আপনার ফেব্রিকেশন করার ফলে এর মাঝে স্যার কি বলি এর ফাঁকা জায়গা থাকবে খুবই কম স্যার। আমরা কি চাচ্ছি যে আমরা কি ডাস্ট প্রোটেক্ট করব, আর ভাইরাস প্রোটেক্ট করব, আর ব্যাকটেরিয়া প্রোটেক্ট করব? স্যার এর মাঝে স্যার কিছুই প্রবেশ করতে পারবে না আপনার ন্যানো লেভেলের ডাস্ট, ভাইরাস, ব্যাকটেরিয়া, এবং স্যার আমরা যেই ন্যাচারাল হার্বটা ব্যবহার করব এর ফলে কোনো ভাইরাস যদি এর উপরে পড়েও তো স্যার এটা পরে নষ্ট হয়ে যাবে। দ্যাট মিন্স তোমার এখানে এটার পারপাস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফিল্টারেশন আর একটা হচ্ছে কিলিং। জি স্যার। ডিস্ট্রয়, এই দুইটা জিনিস। এইটা ম্যাটেরিয়াল তোমার রেডি, তুমি জাস্ট তৈরি করবা হচ্ছে মাস্ক, না? জি স্যার, মাস্ক তৈরি করব। তো আমি একটা ছোট্ট অ্যাডভাইস দিই, সহজ অ্যাডভাইসটা হচ্ছে যে তুমি এটা দিয়ে সার্জিক্যাল মাস্কটা আগে বানাও। সার্জিক্যাল মাস্ক ভেরি ইজি, যে কোনো দিয়েই করতে পারবা। যদিও সার্জিক্যাল মাস্ক আমরা বাজারে যেটা পাই সেটা সিলিং করেই বানানো, বাট তুমি এটা সুইং করে বানাইলে অসুবিধা নাই। পারপাসটা সার্ভ করে কিনা ওইটা দেখার পরেই আমরা এটাকে ফাইনালি মাস্কের দিকে যেতে পারি। তো সার্জিক্যাল মাস্ক বানানো ভেরি ইজি। তুমি দুইটা লেয়ার দিয়ে মাঝখানে ফিল্টারেশনটা দিয়ে একটা মাস্ক তৈরি করে ফেলো। তৈরি করার পরে এটার যে ইফেক্টিভ কিনা, অর্থাৎ এটা পারফর্ম করছে কিনা এটা জানার পরে আমরা এটাকে সেভারাল মাস্কের মূল বিষয় হচ্ছে এই ফিল্টারেশনটা বা এই যে ফিল্টার ফেব্রিকটা, এটা হচ্ছে মাস্কের মূল বিষয়। তো এটা কাজ করলেই সবকিছুই করা যাবে।
আর ইন দ্য মিন টাইম আমি সার্চিং করি বাংলাদেশে এই শর্ট টাইমের মধ্যে মাস্কের বিজনেস অনেকেই করেছে, অনেকেই খুব শর্ট টাইমের মধ্যে মেশিনও নিয়ে এসেছে। তো দেখি আমি কোনোভাবে এটা সোর্স করে দেওয়া যায় কিনা, বাট এটা ট্র্যাডিশনাল আমাদের যে স্পিনিং বা এই প্রসিডিউরে এটা করা সম্ভব না। বাট তুমি যেহেতু তোমার ম্যাটেরিয়ালটা তুমি বানিয়ে ফেলেছো, অর্থাৎ ফেব্রিকটা বা ফিল্টারটা বানানো তোমার পুরো প্রোটোটাইপ রেডি, ওইটা আগে শেষ করে ফেলো। শেষ করার পরে যে কোনো একটা সুইং মেশিন দিয়ে তুমি সার্জিক্যাল প্যাটার্নে সার্জিক্যাল মাস্ক ঠিক যে ফরম্যাটে বানানো আছে ওটা সুইং করে বানিয়ে ফেলো। বানানোর পরে যদি পারফর্ম করে, আমরা সবাই জানি যে N95 এবং সার্জিক্যাল মাস্ক দুইটা কাছাকাছি, অর্থাৎ 95% ভাইরাসকে প্রোটেক্ট করতে পারে। এটার কারণই হচ্ছে যে সার্জিক্যাল মাস্কে 3টা লেয়ারের মধ্যে ওই ফিল্টার কাপড়টা দিয়ে দেওয়া হয়, আর N95 আরো কিছু অ্যাডিশনাল ফাংশন অ্যাড করা হয়, বাট দুইটা একই জিনিস। ঠিক আছে, আমার মনে হয় যে তুমি অ্যানসার পেয়েছো। জি, থ্যাংক ইউ রাফাত ভাই। আমি একটু এবারে অন্য সেগমেন্টে যেতে চাই, পার্টিকুলারলি নিটিং নিয়ে কথা বলতে চাই। যদি এর মধ্যে আর কোনো কোশ্চেন থেকে থাকে, অন্য কেউ কি স্পিনিং প্লাস উইভিং নন ওভেন এর রিলেটেড কোনো কোশ্চেন করবা? তানভীর নামে আরেকজন আছো, তুমি বোধহয় প্রশ্ন করছিলে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমি একটু তাহলে আমাদের নিটিং এরিয়াতে চলে যেতে চাই। নিটিং এ আমি জানি না ইয়া কি এখনো আমাদের সাথে আছে, লিমন কি আমাদের সাথে এখনো আছে? আমি অবশ্য খুঁজছিলাম, মনে হয় নাই। অন্য কেউ কি আছেন? রিয়াজ ভাই কি বলতে চান যে নিটিং এ স্কোপ অফ ওয়ার্ক কি হতে পারে, বা অন্য কেউ? জি, আমি হ্যামসে আছি বর্তমানে। তো নিটিং এ আমাদের যে ধরনের লিমিটেশন গুলো আছে, আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত ফুললি ফ্যাশন যে প্রোডাক্ট গুলো, এগুলো এখন পর্যন্ত সম্ভবত এখনো ওরকম পর্যাপ্ত লেভেলে নাই। এই জায়গাটা আমাদের এখনো বাংলাদেশের সীমাবদ্ধতা গুলো আছে। আর আমাদের মিটিং এ আমরা যেটা করছি, আমাদের ম্যাক্সিমাম ফ্যাক্টরি গুলো বেসিক আইটেমের দিকে বেশি মনোযোগ দিচ্ছে, বাট এক্সক্লুসিভ যে আইটেম গুলো আছে এগুলোতে অনেকে চেষ্টা করছে, কিন্তু এগুলোর কিছু ওয়ারেবিলিটি নিয়ে কিছু কোশ্চেন আছে, তারপরে কিছু ফিজিক্যাল প্রপার্টিজ এগুলো নিয়েও আমাদের বেশ কিছু লিমিটেশন আছে আমাদের। এর মধ্যে আমি আমাদের যে ফ্যাক্টরি থেকে আমরা যে একটা প্রজেক্ট আমরা অলরেডি আমরা সাবমিট করেছি, এটা হচ্ছে যে ভেরিকেটেড কিছু রিব আমরা আইটেম করি, যেগুলো হচ্ছে 12x4, 5x4, 6x5 এই ধরনের কিছু ফেব্রিক্স আছে। এগুলো মেইনলি হচ্ছে যে উইমেন্স ওয়্যারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ধরনের ফেব্রিক গুলো যখন আমরা কটন দিয়ে করি, তখন সেক্ষেত্রে দেখা যায় যে এগুলোর এই যে শ্রিঙ্কেজ নিয়ে আমাদের বেশ কিছু আমাদের লিমিটেশন চলে আসে। দেখা যাচ্ছে যে আমাদের যে ইউকে বেস যদি বায়ার হয়ে থাকে, আমাদেরকে টাম্বল যাইতে তাদেরকে শ্রিঙ্কেজ সাবমিট করতে হয়। আর ইউকে বেস বায়ারদের ক্ষেত্রে দেখা যাচ্ছে টাম্বলের আমাদের শ্রিঙ্কেজ গুলো চলে আসে 15 বা 20 বা 25% এই ধরনের রেঞ্জে উইথ ওয়াইজ শ্রিঙ্কেজ চলে আসে কটন ইলাস্ট্রেন ফেব্রিক গুলোর ক্ষেত্রে। কিন্তু এই জায়গাতে আমরা যদি লাইন যাইতে যাই, তাহলে হয়তো এটা কিছুটা কমে আরো 5-6 কমে আসে। আর বাট আমরা কখনো দেখিনি যে এটা বিলো 10% এটা আসতে পারে। এটা আমাদের খুব রেয়ার কেস। এই জায়গাটায় আসলে আমরা চাচ্ছিলাম যে কিভাবে এই জায়গাটায় আমাদের যারা এক্সপার্ট আছেন তাদের প্লাস হচ্ছে আমরা আমাদের নিজস্ব যে কাজের ইয়েটা আছে, সে জায়গা থেকে আমরা কোন কোন জায়গায় কাজ করলে এই উইথ ওয়াইজ শ্রিঙ্কেজটা কমে আসবে, আসলে এই জায়গাটায় আমরা চাচ্ছিলাম যে কাজ করতে। আমাদের ওই উইথ ওয়াইজ শ্রিঙ্কেজ যদি ইমপ্রুভ না করা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের গার্মেন্টস এর যে সেটা ঠিক থাকছে না, প্লাস হচ্ছে তার ওয়ারেবিলিটিও এটার কমে আসতেছে। তো এটা নিয়ে কি কোনো প্রজেক্ট কন্টিনিউ করা যায় কিনা, যেটা হয়তো আমাদের নর্মাল অন্যান্য যে ইলাস্ট্রেশন ফেব্রিক গুলো আছে সেগুলোতে সমস্যা হয় না। ইলাস্ট্রেশন রিব যদি হয়ে যায়, হোয়াইট যে রিব যেটা হচ্ছে যেটা বললাম যে ভেরিকেটেড রিব, এই ধরনের আইটেমের ক্ষেত্রে কটন দিয়ে, আবার দেখা যাচ্ছে যে যদি আমি তার পলিস্টার ব্ল্যান্ড ইউজ করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা ইমপ্রুভমেন্ট আছে। 100% পলিস্টার দিয়ে করলে আরো ভালো ইমপ্রুভমেন্ট পাওয়া যায়, কিন্তু কটন দিয়ে করলে আবার এটা ইমপ্রুভমেন্ট অতটা সিগনিফিকেন্ট আসে না। এই জায়গাটা নিয়ে কাজ করা যায় কিনা? জি রিয়াজ, থ্যাংক ইউ ভেরি মাচ। ডেফিনেটলি কাজ করা যাবে, এবং আমরা আশা করছি যে স্টুডেন্টরা, তোমরা যারা শুনছো,
খুবই একটা পটেনশিয়াল জায়গা, এবং নিটেড ফ্যাব্রিকের আমরা জানি যে একটা মেইন ইস্যু ইনফ্যাক্ট হচ্ছে যে শ্রিঙ্কেজ। সো শ্রিঙ্কেজ অ্যাজ এ হোল ইমপ্রুভ করার জন্য যদি টেকনোলজি ডেভেলপ করা যায়, এবং পার্টিকুলারলি যে ফ্যাব্রিকের কথা বলা হচ্ছে ওয়াইড রিব গুলোর ক্ষেত্রে, যে এটা তো অনেক বড় ইস্যু, এবং এটা একটা ওয়াইড সেগমেন্ট অফ প্রোডাক্ট যেটা কটন ইলাস্টেইন, এটার জন্য শ্রিঙ্কেজ ইমপ্রুভ করা যায় কিভাবে। সো এই ক্ষেত্রে রুট কজ অ্যানালাইসিস করা এবং হাইপোথিসিস ইমপ্লিমেন্ট করা, আশা করি স্টুডেন্টরা তোমরা যারা শুনছো ইউ ক্যান পিক আপ সাচ প্রজেক্টস। সো নিটিং রিলেটেড আর কোনো এক্সপার্ট কি আমাদের সাথে আছেন? আমি আরেকটা বিষয় সংযুক্ত করতে চাচ্ছিলাম পিপি ইস্যুতে আর কি, যে সেটা হচ্ছে যে আমরা পিপি নিয়ে এখন বর্তমানে আমাদের বাংলাদেশের সবাই মোটামুটি একটু কনসার্ন, একটু বেশি কনসার্ন আগের তুলনায়। এখন আমরা জানি যে ব্যাম্বু কিন্তু ইটসেলফ অ্যান্টিমাইক্রোবিয়াল, ব্যাম্বু ফাইবার। তো আমরা এই যে পিপির ক্ষেত্রে যে অ্যান্টিমাইক্রোবিয়াল যে প্রপার্টিসটা এটা যেমন পাচ্ছি, আমরা আর এমন ফাইবার যেগুলো আমরা এবার এই ধরনের ফাংশনাল অ্যাক্টিভিটিস বাই বর্ন ইনহেরেন্টলি ফাইবার আমরা প্রডিউস করতে পারি, ইন্ট্রোডিউস করতে পারি, এই ধরনের প্রজেক্ট গুলো বাংলাদেশে আমরা চালু করতে পারি কিনা, যে ধরনের ফাইবার গুলো দিয়ে হয়তো আমরা এই ধরনের ফাংশনাল যে টেক্সটাইল গুলো আছে এগুলোকে আরো বেশি ডেভেলপ করার জন্য আমাদের জন্য সহায়ক হতে পারে। ভেরি গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। এটা আরেকটা এরিয়া হতে পারে যে আরো কি কি ম্যাটেরিয়াল থাকতে পারে যে ম্যাটেরিয়ালে আসলে বাই বন্ড এই ধরনের প্রপার্টিজ আছে। এই ক্ষেত্রে কি কেউ কোনো অপিনিয়ন দিতে চান কিনা অন্য কেউ? সো অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি তো পিপি এর একটা প্রপার্টি, তাই না? এখন এছাড়াও আরো অন্যান্য প্রপার্টি তো বা রিকোয়ারমেন্টস এখানে আছে। আপনাদেরকে একটু জানাই রাখি যে পিপির ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে টেস্টিং গুলো, এগুলো এখন বাংলাদেশে সম্ভব। আপনারা হয়তো জেনেছেন ওই যে ডাইসিন, তারা অলরেডি এই টেস্ট ফ্যাসিলিটিস গুলো এখানে এনেছে। সো যারা ডাইসিন আমাদের এই প্রজেক্টের সাথে পার্টনার, সো তানভীর যেহেতু তুমি এটা নিয়ে কাজ করবা, আমি মনে করি যে ইউ ক্যান টেস্ট ওভার দেয়ার ইন ডাইসিন। তো টেস্টিং একটা বড় জিনিস, সো এটা তোমাকে তারা হেল্প করতে পারবে আশা করি। আরো অন্যরা যদি এই ধরনের টেস্টিং করতে হয়, আমরা আশা করি ডাইসিন হেল্প করবে তোমাদেরকে। সো আমরা তাহলে একটু মিটিং রিলেটেড যদি আর কোনো কেউ না থেকে থাকে, তোমাদের কি যে কোনো স্টুডেন্ট কারো যদি প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন করতে পারো। আমি একটু ওই যে ইব্রাহিমের কোশ্চেনটায় আসছি, তার আগে যদি তোমরা ইরিলেভেন্ট কোনো কোশ্চেন করতে চাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তানবিলুর হাসনাত জি প্লিজ। স্যার আমি আসলে যেটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্যার আমরা ডে টু লাইফে যে অ্যাপারেল গুলো আমরা পরে থাকি ওগুলা যাতে কোভিড-19 প্রুফ বা এরকম হয় আর কি। তো এখন যেটা দেখলাম আর কি বাংলাদেশের যে একটা কোম্পানি তারা হচ্ছে এই ধরনের একটা প্রজেক্ট করেছে। তো আমি আসলে নোমান টেক্সটাইল মিলস এর আন্ডারে এই কাজটা করতে চাইছিলাম। এই যে এটা নিয়ে হচ্ছে আমি কয়েকটা রিসার্চ পেপার ঘেটে কয়েকটা একটা প্রসেসও বানাইছিলাম। তো স্যার এখন কি তারা যেহেতু এরকম এই ধরনের কাজ বাংলাদেশে হয়েছে মানে হয়েছে অলরেডি, আমার কি এটাতে স্টে করা উচিত নাকি চেঞ্জ করা উচিত আর কি স্যার? যদি একটু আমাকে একটু স্টে করা উচিত, ডেফিনেটলি স্টে করা উচিত। যেটা রাফাত ভাইও বলছিলেন যে এটা মূলত মানে ওরা একটা মেথডে করেছে যেটা হয়তো একটা কেমিক্যাল কোম্পানির একটা কেমিক্যাল ইউজ করে একটা কেমিক্যাল ফিনিশ করেছে, যে মেথডে আমি এটা খুব ডিটেল জানি না, কিন্তু দেয়ার ইজ এ পসিবিলিটি যে এটা হচ্ছে একটা ওয়াশ ইম্প্যাক্টের উপর ডিপেন্ড করবে, কতগুলো ওয়াশ টিকে থাকবে এবং ওই পার্টিকুলার কেমিক্যালের উপর নির্ভরশীলতা থাকবে। সো তুমি যদি ইফ ইউ ক্যান ডেভেলপ এনি অল্টারনেটিভ মেথড, ডেফিনেটলি আই থিঙ্ক ইট ইজ এ গ্রেট থিং হবে আর কি। রাফাত ভাই কিছু যোগ করতে চান কিনা এটা নিয়ে? তুমি যেটা ডেভেলপ করেছো তো মেথডটা কি কেমিক্যাল রিলেটেড আর প্রসেস রিলেটেড? স্যার এটা প্রসেস রিলেটেড, যেটাকে সল জেল টেকনোলজি নাম দিয়েছে আর কি যারা কাজ করেছে এটা নিয়ে। তো তুমি দ্যাট মিন্স একটা কেমিক্যাল তুমি ফেব্রিকে অ্যাপ্লাই করবা, এই তো? জি স্যার, জি স্যার। নেনো অ্যাটম বের করে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এই কেমিক্যালটা তুমি সোর্স করবা কিভাবে? স্যার ওখানে হচ্ছে অনেক ধরনের কেমিক্যাল রয়েছে যেটা দিয়ে তারা মেইনলি কাজ করে, সেটা হচ্ছে কপার সালফেট।
তো এই কপারটা স্যার এটা অ্যাভেলেবল আছে বাংলাদেশে, এবং আমাদের যে নিটারের যে ল্যাব ওখানেও আমি কথা বলেছি যে আমাকে দিতে পারবে কিনা তারা। স্যার এইটা তো অ্যাভেলেবল আছে বর্তমানে। একটা জিনিস হচ্ছে যে কেমিক্যাল এবং সেটা আসলে প্রসেসে কম্প্যাটিবল কিনা, অর্থাৎ প্রসেসে এটা অ্যাপ্লাই করা সাকসেসফুলি সম্ভব কিনা। যদি সম্ভব না হয় তাহলে দ্যাট ইজ আ টেকনোলজিক্যাল লিমিটেশন, তাহলে এটার জন্য সুইটেবল টেকনিক কি হবে। আর এমন বিষয়টা এমন না যে আমাকে ফেব্রিকেই অ্যাপ্লাই করতে হবে, এরকম না, গার্মেন্টসও অ্যাপ্লাই করা যেতে পারে, বা মাস্ক যেহেতু একটা ইম্পর্টেন্ট জিনিস সেখানেও অ্যাপ্লাই করা যেতে পারে। অর্থাৎ মূল বিষয় হলো যে জিনিসটা কাজ করছে কিনা, সেটা হলো ফার্স্ট। যদি কাজ করে তাহলে এরপরে সেটাকে মাল্টিপল জায়গায় কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই জিনিস, যেটা আমি তানভীরের ক্ষেত্রেও বলেছি। বাট তানভীরের যে টেকনোলজি সেটা মোর ইন্টারেস্টিং, অর্থাৎ আমরা যদি সাস্টেইনেবল ম্যাটেরিয়াল ইউজ করে কাজটা করি সেটা বেশি ইম্প্যাক্ট রাখে সব জায়গায়। সো তানভীরের প্রজেক্টটাতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পেট বোতল, দ্যাট ইজ এ রিসাইকেল ম্যাটেরিয়াল, অ্যান্ড অলসো হার্বাল প্রোডাক্ট অর্থাৎ নিম বা সাচ থিংস থেকে সে নিয়ে আসবে। সো দুইটা জিনিসই ইন্টারেস্টিং। তো আমি জানি না তোমার কেমিক্যাল টেকনোলজি কি, বাট তুমি আগে আমরা যে কোনো কেমিক্যাল টেকনোলজি আমরা যেটা ল্যাবে করতাম সেটা হচ্ছে যে A4 কাপড়ের উপরে আগে জিনিসটা ম্যানুয়ালি তৈরি করে ওটাকে অ্যাপ্লাই করতাম, করার পরে দেখতাম যে এটা কাজ করে কিনা। যদি কাজ করে ইন দ্যাট কেস আমরা একটা শর্ট ম্যানুফ্যাকচারিং প্রসেসে যেতাম, যেটাকে দিয়ে ল্যাব মেশিনারিজ বা এই জাতীয় কোনো একটা বাংলা মেথড আর কি। তো এই বাংলা মেথডে দিয়ে আগে দেখতে হবে যে জিনিসটা কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যেটা আছে এটার সাথে কিভাবে মার্চ করা যায়, যদি করা যায় তাহলে সেটা কিভাবে সম্ভব, আর যদি না করা যায় তাহলে কি টেকনোলজিক্যাল মডিফিকেশন বা ইনোভেশন কোনটা দরকার সেটা। তোমাকে আগে চেক করতে হবে যে তুমি যেটা নিয়ে কাজ করছো এটা ল্যাবরেটরিতে পারফর্ম করে কিনা। তো সেটা এটার জন্য আসলে তোমার ফ্যাক্টরিতে যাওয়ারও দরকার নেই, তুমি কেমিক্যালটা তৈরি করো, একটা সুইটেবল ফেব্রিক নাও, ফেব্রিক নিয়ে ওটাতে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পরে পারফরমেন্স টেস্ট করো। যদি টেস্ট কাজ করে তাহলে দেখতে হবে যে এটা হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আমি কি পেস্ট ফর্মে অ্যাপ্লাই করতে পারি, আর স্প্রে ফর্মে অ্যাপ্লাই করতে পারি, আর ব্রাশিং করে অ্যাপ্লাই করতে পারি, আর ডিপিং ফর্মে অ্যাপ্লাই করতে পারি। সেভারাল টেকনিক্স আর দেয়ার। সো এটা তারপরে ডিপেন্ড করবে যে কেমিক্যালের নেচার বা সেটা কিভাবে কাজ করে, সেটা কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। একটা এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে টেকনোলজি, কেমিক্যাল টেকনোলজি, আর একটা হলো প্রসেসের টেকনোলজি। সো দুইটাকে এক জায়গায় আনতে হবে। এই ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আব্দুল কাদের জিলানি একটা প্রশ্ন করেছে। আব্দুল কাদের জিলানি, তুমি যদি শুনতে পাও তুমি একটু সরাসরি করো প্রশ্নটা। আসসালামু আলাইকুম স্যার, আমি আব্দুল কাদের জিলানি। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে স্যার আমার কাজটা আমরা রিসার্চ রিলেটেড, যেখানে আমার ফিল্টারেশন নিয়ে কাজ করব আমি। আর ওই জন্য আমার জন্য ইলেকট্রিক মেশিন লাগবে, পাশাপাশি আরো কিছু মেশিন লাগবে যেগুলো মূলত ডুয়েট বা অন্যান্য যায়। তো আমার কাজটা মূলত ওয়েস্ট ওয়াটার, টেক্সটাইলের যে ওয়াটার আছে ওগুলাকে ফিল্টার করে মেডিকেল অ্যাপ্লিকেশন অন্যান্য কাজে ইউজ করা। তো আমি যে ফিল্টার তৈরি করবো ওটা হচ্ছে যে কটনকে কাজে লাগাবো। কটন তোলার জন্য এখানে কিছু কনভার্ট করতে হবে কটনটাকে আমাকে। কটন কনভার্ট করার জন্য আমি বিস্কুসে রূপান্তর করব কটনটাকে। আর এর কিছু কেমিক্যাল লাগবে, যেমন কিষান গুলো তো আমার প্রশ্নটা হচ্ছে এরকম রিসার্চের জন্য পিডিতে স্কোপটা কেমন? জি, আমি আপনারা যদি বুঝতে পারেন ওর প্রজেক্টটা হচ্ছে বেসিক্যালি ও কটনকে সে চিতোসান দিয়ে সে প্রসেস করে ওর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি অ্যাড করে এটাকে ফিল্টার হিসেবে ব্যবহার করতে চায় ফর ওয়েস্ট ওয়াটার প্রসেসিং। এই জন্য সো এখন তোমার প্রশ্নটা কি, তুমি বলতে চাচ্ছ কি স্কোপ মানে কি বিষয়ে স্কোপ চাচ্ছ, মানে কি ওয়েস্ট ওয়াটার পাওয়া নাকি? আসলে আমি চাচ্ছি যে ওয়েস্ট ওয়াটারকে ফিল্টার করে আমি এটা বিভিন্ন কাজে ইউজ করব, যেমন মেডিকেলে, তারপর ইন্ডাস্ট্রিয়াল ইউজ করতে পারি। ফলে আমার এই যে ওয়েস্ট ওয়াটার আবার পুনরায় এখানে রিলেভেন্ট ওয়াটার কষ্ট যারা আছে আজকে আমাদের এখানে যারা আছেন বেসিক্যালি হয়তো ফিল্ট্রেশন রিলেটেড
এখানে রাফাত ভাই বা অন্য কেউ কি হেল্প করতে পারেন যে ফিল্টার তৈরি করার জন্য তার যে মেথডটা, এক্ষেত্রে কোনো কমেন্টস করতে চান কিনা? হ্যাঁ, ন্যানো ফিল্ট্রেশন নিয়ে। ন্যানো ফিল্ট্রেশন, যদিও এই প্রজেক্টটার সুপারভাইজার আমি জানি বোধহয় নির্ঝর, না মঞ্জুরুল ইসলাম নির্ঝর তোমার প্রজেক্টের সুপারভাইজার, আব্দুল কাদের জিলানী? তোমার কথা ভেঙে ভেঙে আসছে, আমরা শুনতে পাচ্ছি না। তোমার প্রজেক্টের সুপারভাইজার কি মঞ্জুরুল নির্ঝর? আচ্ছা, ওকে বোধহয় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আমরা তাহলে এর আগের কোশ্চেনে একটু যাই, যেটা আসলে ইব্রাহিম পাপ্পু সে বলতে চাচ্ছিল, সেটা বেসিক্যালি আমি যতটুকু যদি তার কোশ্চেন বুঝে থাকি, সেই কোশ্চেনটা হচ্ছে যে সে আরএফটি নিয়ে কোশ্চেন করেছে যে আরএফটি কিভাবে ইমপ্রুভ করা যায়, কিন্তু একই সাথে সে বলেছে যে অন দ্য গ্রাউন্ড রিয়েলিটি অ্যানালাইসিস করার জন্য ডেটা উপরে মনে হয় সে গুরুত্ব দিচ্ছিল, যে বেসলাইন, পার্টিকুলারলি বেসলাইন বোঝার জন্য যে ইম্প্যাক্ট আরএফটির উপরে সে কোন কোন ফ্যাক্টরের ইম্প্যাক্ট থাকে, এই ফ্যাক্টরের ইম্প্যাক্ট গুলো বের করার জন্য স্টুডেন্টরা কিভাবে এগুলো অ্যানালাইজ করতে পারে। সো এই ক্ষেত্রে কোশ্চেনটা একটু, যদিও আমি জানি না খুব স্পেসিফিক কোশ্চেন নয়, কিন্তু স্টিল এটা একটা প্রজেক্ট, আলাদা প্রজেক্ট হতে পারে যে আরএফটি ফেল করার জন্য কি কি ফ্যাক্টর কাজ করে এবং এটার কোনটা কত পার্সেন্ট দায়ী, কোনটা কত পার্সেন্ট দায়ী। ওকে, আইরিন তুমি কি এই ব্যাপারে একটু মানে অ্যাড করতে চাও? জি, মেইনলি আমি যে প্রজেক্টে দিয়েছিলাম সেটা আসলে এই সার্ভেটাই, যে হচ্ছে আমাদের ফ্যাক্টরি গুলাতে আরএফটির রেসপন্সিবল আসলে কি কি জিনিস, কজ হচ্ছে যে আরএফটির পার্সেন্টেজ কতটুকু, আমাদের ফ্যাক্টরি গুলো এক একটা লেভেলের আছে, টাইপ এ, টাইপ বি, টাইপ সি, সবার পারফরমেন্স সেম না। তো এরকম হয়তো বা দুই একটা ফ্যাক্টরি অ্যানালাইসিস করা বেসড অন ক্যাপাসিটি অর বেসড অন দেয়ার কেমিক্যাল ইনভেন্টরি, যে হচ্ছে আপনার কোন ফ্যাক্টরির কি ধরনের আরএফটি আছে, কত পার্সেন্টেজ যেটা আরএফটি হয় না, যে প্রবলেম গুলো হয়, রিপ্রসেস লাগে, মেইন রিজন গুলো কি কি, এবং ম্যাক্সিমাম পার্সেন্টেজ গুলো কোনটার বেস কোনটা, মানে মেইন রুট কজ অ্যানালাইসিস। দেন হচ্ছে পরে এক একটা প্রজেক্টের উপরে দেন কাজ করতে পারবো। আর ওর যেটা কোশ্চেন ছিল যে আরএফটির কারণে যে ইম্প্যাক্ট গুলা পড়ে, লাইক এনার্জি, ওয়াটার, টাইম, এগুলোর উপর, এগুলোর ডাটা অ্যাকচুয়ালি সাপ্লায়ারদের কাছে মানে ফ্যাক্টরি এন্ডে থাকে, ওদের সবারই ডাটাবেস থাকে যে আমার একটা ব্যাচ কত ঘন্টায় বের হয়েছে, এটা আসলে কত ঘন্টায় বের হওয়া দরকার ছিল, এবং সেটার সাথে রিলেটেড থাকে একটা মেশিন কতক্ষণ রান করেছে, এই সব ডাটা ওদের কাছে অটোমেটিক্যালি পাওয়াই যাবে, থাকবে। যেটা ওর কোশ্চেন ছিল যে এটা আসলে কিভাবে ফাইন্ড আউট করবো, এটা হচ্ছে সাপ্লায়ারদের কাছে থাকেই। বাট মানে যেটা হয় কি যে টেন্ডেন্সিটা থাকে যে কিছু ক্রিটিক্যাল কালার সবসময় বলে যে আচ্ছা এটা তো মিলবেই না। মেজর ইস্যু আমরা যেটা ফেস করি যে ধরেন একই কালার আমরা কন্টিনিউয়াসলি ইউজ করছি 4-5 ইয়ার্স, প্রতিবারই দেখা যায় দুইটা ব্যাচ ম্যাচ করে, থার্ড ব্যাচই ম্যাচ করে না। সো এগুলো রিজন কি, কারণ হচ্ছে ক্রিটিক্যাল কালার তো অন্য কেউ করছে, চায়নারা করছে, প্লাস অনেকেই করছে এবং ওদের পারফরমেন্স ভালো। তো সেই ক্ষেত্রে আমাদের কেন আসলে কি ব্যারিয়ার, মানে আমরা কি প্রবলেম ফেস করছি, কেন এটা আমাদের মানে কন্টিনিউয়েশনটা হয় না। লাইক একটা হচ্ছে যে একটা নিউ জিনিসের রাইট ফার্স্ট টাইম, আর একটা হচ্ছে আপনার কনসিস্টেন্সি। সো এই দুইটার জন্য এনার্জি লস এইগুলো সব বের করতে পারবে, এগুলো সাপ্লায়ারদের কাছ থেকে ডাটা নিয়ে সার্ভে করতে পারবে। বাট মেইন হচ্ছে যে রিজন গুলা কি, যে বায়ার রিকোয়ারমেন্টস বুঝতে পারে না, নাকি ওদের কেমিক্যাল চেঞ্জ করে ফ্রিকুয়েন্টলি, মানে এই রিজন গুলো বের করা এবং কোনটার ইম্প্যাক্ট কত পার্সেন্টেজ এই প্রবলেম গুলোর উপর। দেন আমরা যারা আছি ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা তখন এটা ফাইন্ড আউট করতে পারবো যে ওকে, কারণ এইটা নিয়ে আসলে আমাদেরই কাজ করার কথা, বাট আমাদের সময় নেই এত টাইম দিয়ে ওনাদের কাছ থেকে ডাটা নেওয়া বা ই করা। বাট এটা থাকলে হয় কি যে তখন বোথ এন্ডে বসে কাজ করতে পারে। আচ্ছা আমরা একটা একটা করে প্রবলেম সলভ করি, কারণ একসাথে আপনি 10টা প্রবলেম বের হলে 10টা একসাথে সলভ করতে পারবো না। একটা একটা করে যদি আমরা প্রবলেম সলভ করি, দেন আলটিমেটলি আমাদের এটা সলভ হয়ে যাবে। কারণ এতে আসলে প্রচুর লস হয়, কারণ যার 30 টন করার কথা পার ডে, সে যদি 20 টন করে আর বাকি 10 টন তার রিপ্রসেস, লাইক যদি একটা এক্সট্রা ওয়াশিংও লাগে, আমরা জানি যে ডাইং এর ওয়াশিং এ পানির খরচ বেশি হয়। সো তার যদি একটা এক্সট্রা ওয়াশিংও লাগে, তার যদি অনলি একটা হ্যান্ডফিল সফট করার জন্য আরেকবার মেশিনে তুলতে হয়, দ্যাট ইজ অলসো হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি, ওয়াটার, টাইম, যেটা আসলে তারা আরো পরের মানে এই যে আমরা যে একটা লিড টাইম নিই সাপ্লাই দেখাতে, মানে একটা প্রোডাক্ট লাইক তিউনিশিয়া একটা সাপ্লায়ার, সে লাইক আমাদেরকে ফেব্রিকের লিড টাইম দিচ্ছে 72 আওয়ার্স, যেখানে আমরা ডাইং এ আমরা ফেব্রিকের লিড টাইম নিচ্ছি 10 to 15 ডেজ মিনিমাম। সো রিজন কি, একটা ফেব্রিক ডাইং করতে আসলে কিন্তু আপনার 24 ঘন্টা বেশি লাগবে না, ডাইং ফিনিশিং সব যোগ করে। বাট আমরা কেন 10 to 15 ডেজ নিচ্ছি, কারণ আমরা জানি যে আমাদের রিপ্রসেস করতে হবে।
পিছনের কিছু করতে হবে বা আমার সামনের কিছু করতে হবে। So, এই জায়গাগুলোতে কাজ করা। থ্যাংক ইউ। আমি মেইনলি এক্স্যাক্টলি আমার মনে হয় এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট প্রজেক্ট, এবং ইব্রাহিম হোসেন পাপ্পু তুমি যদি বুঝে থাকো, আমার মনে হয় ইটস ভেরি ইম্প্যাক্টফুল ওয়ান হতে পারে। বেসিক্যালি যে মেজর যে রিজনস আরএফটি ফেল করার জন্য, মেজর রিজনস গুলো এবং তাদের ওয়েটেজ পার্সেন্টেজ, তাই না আইরিন? এটাই তো চাচ্ছ। আর ইম্প্যাক্ট যেটা, এটা আসলে অ্যাজ ইউ টোল্ড, এটা অলরেডি ইজ দেয়ার। এটা আশা করি সে করে নিতে পারবে এটার পাশাপাশি। কিন্তু মেইনলি হচ্ছে যে এটাকে ফাইন্ড আউট করা যায় মেজর রিজন গুলো কি এবং তাদের ওয়েটেজ পার্সেন্টেজ গুলো কি, যাতে করে ফ্যাক্টরি গুলো একটা দুইটা ফ্যাক্টরির উপর কাজ করতে পারলে অন্যরাও সিমিলার অ্যাপ্রোচে দেখতে পারবে যে আসলে এটা এত বড় ফ্যাক্টর, এটা তো চিন্তা করিনি এর আগে। হয়তো কেউ একটা ভেবেছে যে এই ফ্যাক্টরটা তো একটা ছোট ফ্যাক্টর। সো অনেক ছোট লাইক আমি আমারটা বলি যে আমার ম্যাক্সিমাম ফেব্রিক রিজেক্ট হয় হ্যান্ডফিলের জন্য আর হেয়ারিনেস এর জন্য কন্টিনিউয়াসলি। এবং আমি খুব ক্লিয়ারলি বলে দিই যে খুবই সিম্পল একটা জিনিস, যে আপনার কাছে যখন স্ট্যান্ডার্ড থাকে, আমি নামানোর আগে আমি বুঝতে পারা উচিত যে আমরা কোন লেভেলে নামাবো। মানে আমাদের যে টেন্ডেন্সিতে থাকে, আচ্ছা বায়ার মনে হয় অ্যাকসেপ্ট করে ফেলবে, মানে রিকোয়ারমেন্টসটা না বোঝা, মানে এই জিনিসগুলো। বাট এটার জন্য যে প্রসেসটা, এটা কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। টোটাল প্ল্যানিং চেইন, সাপ্লাই চেইনে ইম্প্যাক্ট পড়ে এটার জন্য। এইটা ফাইন্ড আউট কর। বাট আমার মতে ভাইয়া এটা একজনের প্রজেক্টের চেয়ে যারা বিভিন্ন নিট ফ্যাক্টরিতে কাজ করে, লাইক ডিফারেন্ট লেভেলের, লাইক কারো ক্যাপাসিটি ধরেন 130 টন, কেউ 30 টনের ক্যাপাসিটি, প্লাস ফ্যাক্টরি লেভেলের তাদের বায়ার এন্ড আছে। অনেকে হাই ফ্যাশন ব্র্যান্ডের কাজ করে, অনেকে হচ্ছে রিটেলারদের কাজ করে। এক একজনের ডাটাবেসটা কিন্তু এক এক রকম হবে। সো এইটা ফাইন্ড আউট করে একটা কমন দেন আমরা বুঝবো যে আসলে এটা এখানে কোনো কমন জিনিস আছে কিনা সবার মধ্যে। সো এইটা ফাইন্ড আউট করা যেতে পারে। দেখা যাক, আমরা স্টুডেন্টদের ইন্টারেস্টের উপর বেসিস করে আমরা হয়তো এই লাইনে কয়েকটা প্রজেক্ট আমরা দিতে পারি। দেন উই ক্যান সি যে ফার্দার এটা নিয়ে আরো কি কাজ করা যায় আর কি। জি, আরেকটা জিনিস হচ্ছে আমি হ্যান্ড রেজ করেছিলাম আসলে ওই দুই তানভীরের দুটা পিপি প্লাস হচ্ছে ফিল্ট্রেশন, এটা নিয়ে। ফার্স্ট জন যেটা বলছিল যে ও ইলেকট্রোস্পান ন্যানো ফাইবার দিয়ে হচ্ছে ফিল্টারে কাজ করবে, যেখানে অনেক স্মল ডাস্টও যাবে না। বাট আমাদের মেক শিওর করতে হবে দ্যাট শুড বি ব্রেথেবল। বিকজ আমার এক জুনিয়র, ও হচ্ছে মেডিকেল টেক্সটাইলের উপর পিএইচডি করছে, ওর সাথে ওইদিন কথা হচ্ছিল। তো বললো যে আপু আমাদের লাইক করোনার যে সাইজ 40 মাইক্রনের মতো, বাট আমাদের যে পিপি ফেব্রিক ইউজ হয় এগুলার সাইজ মানে হোল সাইজ গুলা 300 মাইক্রনের মতো। সো এটা ইজিলি ঢুকে যাবে, ডেফিনেটলি ঢুকে যাবে। বাট এটাকে যদি আমি এখন ওইটাকে মানে আমি যদি এর সাইজ ছোট করে ফেলি, দেন এটা ব্রেথেবল হবে না। আপনি যদি মাস্ক একটা পরেন যেটা ব্রেথেবল না, যে পিপিই পরেন সেটা যদি ব্রেথেবল না হয়, দেন কিন্তু সেটা টোটালি ইউজেবলই হবে না, মানে টোটাল ফাংশনাল হবে না, কারণ আপনি পরে না থাকতে পারেন। এইটা যাতে মাথায় রাখে যখন এই কাজটা করবে, ব্রেথেবিলিটি টেস্টটা। আর সেকেন্ড জনের একটা ছিল হচ্ছে কপার সালফেটের যে ফিনিশিংটা দিতে চাচ্ছে। আমি কিছুদিন আগে একটা রিসার্চ মানে একটা প্রজেক্ট করছিলাম, এটা ইসরায়েলের একটা কোম্পানির অলরেডি কিন্তু পেটেন্ট করা একটা প্রসেস। এটা কপার সালফেটের হচ্ছে কোটিং অন কটন ফাইবার। সো কাজ করার সময় ওইটা একটু স্টাডি করে নেওয়া, কারো পেটেন্টেড জিনিস নিয়ে কাজ করলে যেটা হয় যে হচ্ছে আপনার জানেন এটা ইম্প্যাক্ট একটু মানে এটা আসলে পরে সাকসেসফুল হয় না, কারণ ওদের এই ফাইবারটা হচ্ছে আপনার অ্যান্টিভাইরাল, অ্যান্টিমাইক্রোবিয়াল অনেক কাজে ইউজ হয়। মেডিকেল টেক্সটাইল বলেন, কসমেটিক টেক্সটাইল বলেন, হিউজ ক্ষেত্রে ইউজ হয়। বাট ওদের প্যাটেন্টেড ফাইবার এটা। বাট अगेन মানে এটা হইছে কি একটা পেটেন্ট করে তো অনেকগুলো ফ্যাক্টর সহ, অনেকগুলো প্রসেস সহ, মানে কাজ করলে হয়তো পাশাপাশি কোনো একটা কিছু করা যেতে পারে, সামথিং ক্লোজার করা যেতে পারে। আর যেহেতু এটা জানতে হবে যেটা আসলে কি করেছে, দেখা যাবে যে এত কষ্ট করে একটা প্রজেক্ট করেছে, যেটা আমি আরেকটা জিনিস দিলাম যে আমরা আসলে সবাই এত কষ্ট করে কিছু একটা প্রজেক্ট করে দেখা যায় এটা আলটিমেটলি একজন করে রেখেছে। সো আমি তার পরের কাজটা করতে পারতাম, বাট আমার ফুল এফোর্ট যদি আমার সেম জিনিস করাতে হয়, এটা হলো একটু মানে এর জন্য একটু আরেকটু স্টাডি করা যায়। এক্স্যাক্টলি, সে যাতে ওইটা স্টাডি করে নেয় আর কি। সো তানভীরুল হাসনাত জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু ভাস্কর ভাইয়ের কাছে আসতে চাই। বেসিক্যালি অনেকগুলো ডেটা রিলেটেড ইস্যু আসছে, বিশেষ করে শুরুর থেকে আমরা যখন কথা বলছিলাম স্পিনিং সেক্টরের প্রোডাক্টিভিটি, তার পরবর্তীতে আবার আইরিন যখন কথা বললো যে ওয়েস্ট ট্র্যাকিং, এবং আমরা এর আগে দেখি যে ফ্যাব্রিক ট্র্যাকিং এরও আসলে বা রোল বাই রোল ট্র্যাকিং এরও একটা গুরুত্ব আছে, এবং ওভারঅল প্রোডাক্টিভিটির জন্য যেমন বেঞ্চমার্ক গুলোর ক্ষেত্রে বিশেষ করে স্পিনিং সেক্টরে বেঞ্চমার্ক
এবং পরবর্তী যে কথাটা আসছে যে ফ্যাক্টরিগুলোর মধ্যে আরএফটি ফেল করার যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলোর উপরে ডেটা অ্যানালাইসিস করে একটা হোল পিকচার পাওয়া, যাতে এগুলো ডিসিশন মেকিং এ ইউজ করা যায়। সো এই ধরনের কিছু আইডিয়া কি ভাস্কর ভাই আপনার আছে কিনা, বা আপনি যদি একটু বলতে চান এই সংশ্লিষ্ট কোনো বিষয়। ভাস্কর সাহা দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ তারেক ভাই। আসলে ঘুরে ফিরে আমরা যা দেখছি, যা কথা বলছি, আমরা যদি রিসার্চ করতে চাই, ডেটা ছাড়া আসলে কিছুই করা যায় না। কারণ আমি যদি কোনো একটা কনক্লুশন ড্র করতে চাই, আমাকে ডেটা কালেক্ট করতে হবে প্রাইমারি লেভেল থেকে, সেই ডেটাগুলোকে বিভিন্ন ফর্মে অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করে ওয়েটেজ ক্রিয়েট করতে হবে, এন্ড ওয়েটেজ ক্রিয়েট করে আমাকে রেজাল্ট দিতে হবে। তা আমরা যদি ফ্যাক্টরিগুলোকে দেখি, ইনফ্যাক্ট আপনার এই ডেটা স্টোরেজ এবং ডেটা অ্যানালাইসিস খুবই কম দেখা যায়, খুবই কম দেখা যায়। যে একটা কথা এখানে বের হয়ে আসছে যে আমরা ফ্যাক্টরিতে যারা কাজ করি, আমাদের রুটিন ওয়ার্কে আমরা এতই ব্যস্ত থাকি যে আমরা জানি এখানে একটা প্রবলেম আছে, কিন্তু প্রবলেমটাকে ডায়াগনোসিস করার জন্য যেসব স্টেপিং গুলো আছে আমাদের কাছে সময় থাকে না সেগুলোতে সময় ব্যয় করা। তো এই বিষয়টা সবসময় আমরা পয়েন্ট আউট করে আসছি যে আসলে এটা কথা নয়, দ্যাট শুড নট বি। কারণ আমি জানি একটা প্রবলেম আছে, কিন্তু আমি প্রবলেমটাকে অ্যানালাইজ করছি না, প্রবলেমটার রুট কজটা বের করছি না, জাস্ট একটা গ্রস অ্যাঙ্গেল আমি বলে দিচ্ছি। এই বিষয়টা আমার মনে হয় যারা ফ্যাক্টরিতে কাজ করবে তাদের একটু দেখতে হবে যে আসলে প্রবলেম গুলোকে কিভাবে তারা ডকুমেন্টেড করছে এবং প্রবলেমের ডেটাগুলোকে তারা কিপ করছে কিভাবে, কালেক্ট করতেছে কিভাবে, এবং যে রেজাল্টটা তারা এসে এক্সিকিউটিভ মিটিং এসে বলে যে একটা প্রবলেম আসলো, এটা সুতার প্রবলেম, আচ্ছা একটা প্রবলেম আসলো, এটা কেমিক্যালের প্রবলেম, কিন্তু তার প্রসেস রিলেটেড, তার অ্যাটেনশন লুজের কারণেও যে আমার প্রবলেম আসতে পারে সেই পয়েন্টটা কিন্তু ফ্যাক্টরিতে কোনো এক্সিকিউটিভ কিন্তু বলে না। যখনই একটা প্রবলেম প্রতিনিয়ত আছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টসে যখন প্রবলেম হয় গার্মেন্টস এটা শিফট করে দেয় ফিনিশ ফেব্রিক্স এর উপর, ফিনিশ ফেব্রিক্স যখন বলা হয় ভাই প্রবলেমটা কেন, সে হয় কেমিক্যালের উপর দিয়ে দিচ্ছে অথবা সে ডাউন দ্য লাইনে গ্রের উপর দিয়ে দিচ্ছে যারা নিটিং এ কাজ করছে বা উইভিং এ কাজ করছে। নিটিং উইভিং কে যখন কল করা হয় কেন প্রবলেম, ঢালাওভাবে হয়তো বলে দিচ্ছে এটা সুতার প্রবলেম। এখন সুতাওয়ালাকে যদি আমরা ডাকি, দেন সুতাওয়ালা বলতেছে না আমার সুতার প্রবলেম না, আপনার প্রসেসে প্রবলেম আছে, যে লেভেলে যে টাইমিং এ যে অ্যাটেনশনটা দেওয়া দরকার ছিল আপনার পিপলরা সেই অ্যাটেনশনটা দেয় নাই। তো এই ডেটা অ্যানালাইসিস এবং প্রসেস গুলোকে করার জন্য যে এসওপির একটা বিষয় থাকে, মোস্ট অফ দ্য ফ্যাক্টরিতে আমার মনে হয় যারা স্টুডেন্টরা কাজ করবে, যে প্রসেসের উপরে কাজ করুক, যে প্রবলেমটার উপরে কাজ করুক, প্রবলেম গুলো মোরলেস কিন্তু ইন্ডাস্ট্রি কমন প্রবলেম। আজকে আমি 300 মিলিয়ন এক্সপোর্ট করার ফ্যাক্টরিতে যে প্রবলেম গুলো আছে, 10 মিলিয়ন ফ্যাক্টরিতে যদি আমরা যাই মোরলেস কিন্তু প্রবলেম কমন, কজেস গুলো কিন্তু কমন, এক্সেপশনালিটি কিন্তু কেউ বের করে আনতে পারতেছে না। তো ডাউন দ্য লাইনে আমার যে টিম গুলো কাজ করবে তারা ফার্স্ট ইনস্ট্যান্সে জিজ্ঞেস করতে পারে যে আপনি প্রবলেম গুলোকে কিভাবে অ্যানালাইজ করেন বা আপনি রেকর্ড কিভাবে করছেন, আপনি যে একটা প্রসেসে কাজ করছেন আপনার কোনো এসওপি আছে কিনা, আপনি যখন ফ্যাক্টরিতে আপনার ডাউন দ্য লাইন একজন পিপলকে কাজ করতে দিচ্ছেন তাকে কি কোনো এসওপি রাইট আপ দিয়েছেন কিনা যে তুমি এত এই টাইমে এটা করবে, এই টাইমে এটা করবে, এই টাইমে এটা করবে। এই জিনিসটা আমার মনে হয় বড় ধরনের একটা ল্যাকিং আছে বলেই আমরা প্রবলেমকে প্রবলেম হিসেবে নিয়ে যাচ্ছি, প্রবলেমটা রিজলভ করতে পারছি। এখানে কি আপনি কোনো আইডিয়া দিতে পারেন যে আরো একটু মানে একেবারেই মাইক্রো লেভেলে যে কোনো অ্যালগোরিদম, কোনো আইডিয়া যেটা স্টুডেন্টরা হয়তো কাজটা শুরু করতে পারে, যেমন ধরেন হ্যাঁ ডেটার গুরুত্ব এবং ডেটাকে নিয়ে এটা ডিসিশন মেকিং এ যাওয়া এবং ডেটা বেসড এসওপি করা এবং এসওপি অ্যাডজাস্টমেন্ট করা। সো এই ক্ষেত্রে কি কিছু মানে একেবারেই মানে কিছু স্পেসিফিক দুই একটা কাজ করাতে পারেন কিনা বা আইডিয়া দিতে পারেন কিনা? স্পেসিফিক যদি এখানে দুটো প্রসেস যদি আমরা বলি যে কোনো একটা প্রোডাকশন ইউনিট, একটা হলো ম্যাটেরিয়ালস রিলেটেড আর একটা হলো প্রসেস রিলেটেড, যেটাকে আমরা রাউটিং বলে থাকি। তাহলে আমরা যারা ফলো করছি অপারেটর, সুপারভাইজার এন্ড ম্যানেজার, তাহলে ম্যানেজার সুপারভাইজারকে বলছে, সুপারভাইজার অপারেটরকে বলছে। এই চ্যানেল অফ কমান্ডে আমাদের কোনো পারফেক্ট ডকুমেন্টেশন আছে কিনা, রাইট আপ আছে কিনা,
একটা কমন ফরম্যাট কিন্তু আমরা ব্যবহার করি, কমন ফরম্যাটটা ব্যবহার করি মেইনলি ইনভেন্টরির উপর, কিন্তু রাউটিং প্রসেস, টাইমিং, এনার্জি, কোন মেশিনটা কোন টাইমে গিয়ে কিরকম হিটে রাখতে হবে, এই বিষয়গুলো আমরা প্রত্যেকেই কিন্তু কাজ করছি ব্রেইনে রেখে এস্টিমেশনের উপর। সো কমিউনিকেশনে গিয়ে একদম অপারেটর লেভেলে যদি আমি চলে যাই, তাহলে দেখা যাচ্ছে আমরা জানি যে কমিউনিকেশন একটার পর একটা গেলে কিন্তু অনেক ডিস্টোর্ট হয়ে যায়। সে নাইট শিফটের একটা এক্সাম্পল আমি যদি দেখি, টেক্সটাইলে সাধারণত 24 আওয়ার্স কাজ হয়। নাইট শিফটে যিনি প্রোডাকশন ম্যানেজার থাকেন উনি কিন্তু থাকেন না, উনি কিছু ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু চলে যাচ্ছে। তাহলে রাত্রেবেলা এই যে বলা হচ্ছে যে রিপ্রসেস করে ফেলতে হয়, বা আমার কনসিস্টেন্সি অফ দ্য কোয়ালিটি থাকে না, এই কনসিস্টেন্সি অফ দ্য কোয়ালিটিটা না থাকার মূল কারণ হলো আমার এসওপি গুলো ঠিক মতো নলেজেবল ওয়েতে কমিউনিকেট করা হয় না এবং ধারণ করা হয় না। এই রুটটা বা রাউটিংটা আমাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্স হতে পারে, যে আসলে হাউ দে আর কমিউনিকেটিং ইট, হাউ দে আর ডকুমেন্টেড ইট, অ্যান্ড রিপিটেডলি এটাকে মনিটরিংটা কিভাবে করা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউসুফ ভাই, আপনি কি সংশ্লিষ্ট কিছু যোগ করতে চান এসওপির উপরে এই বিষয়গুলোর ইম্প্যাক্ট? জি, নিশ্চয়ই নিশ্চয়ই। প্রথম, ভাস্কর ভাই শুনছেন নিশ্চয়ই, সবাই শুনছেন। ওকে, প্রথম বিষয়টা যেটা সেটা হলো যে এটা আমার কাছে সব সময় ইম্পর্টেন্ট। একটা হলো হোয়াট এবং আরেকটা হলো হাউ। এখন ইন্ডাস্ট্রি কিন্তু হোয়াটের যে অ্যান্সার, এটা মোরলেস কিন্তু সবাই জানে যে আমি কি করব, এবং ইন্ডাস্ট্রির বাইরেও এক্ষেত্রে বিষয়টি সত্য। কিন্তু এখানে পার্টিকুলারলি আমি অপারেশনের আঙ্গিকে বলবো, যে কোনো অপারেশনের ক্ষেত্রে যে আনলেস দি পিপল ডু নট নো দি হাউ, তাহলে কিন্তু এই ডিসক্রিপেন্সি গুলি হতেই থাকে, যেটা আমাদের ইন্ডাস্ট্রিও এটা নিয়ে ব্যাপক মাত্রায় সাফার করছে বলে আমি মনে করি। সেটা হলো যে আপনি যে আঙ্গিকটা বললেন সেটা, অর্থাৎ একটা প্রসেস কেপিআই বা যেটাকে এসওপি বলছেন, বা একটা প্রসেস এসওপি, এটা প্রথম কথাটা হলো ইট শুড বি সামহাউ রিটেন ডাউন। এটা এমন না যে এটা কেতাবি অর্থে রিটেন ডাউন হবে, যেটা রাফাত ভাই কেতাবি বলতে একটা বিষয় বলছিলেন সাস্টেনেবিলিটি নিয়ে, আই লাইকড ইট। বাট আমরা যেটা এখানে বলছি যে এটা যে শুধুমাত্র কেতাবি অর্থে একটা থাকবে, কেউ দেখবে না, ফলো করবে না, বিষয়টি তা নয়। একটা হলো যে একটা অপারেশন কেপিআই থাকা, প্রত্যেকটা অপারেশনের ক্ষেত্রে, প্রসেসের ক্ষেত্রে, এবং সেটা টাইম টু টাইম মাঝে মাঝে একটু ট্রেনিং করানো, এবং সেটাকে ওই এসওপির আওতায় একটু দেখা, অবজার্ভ করা ওই এসওপির আওতায়। আমি একটু জানতে চাচ্ছি যে প্রজেক্ট নেয়ার ক্ষেত্রে আর কি, অর্থাৎ স্টুডেন্টরা এই জায়গায় থেকে কি হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ, তো সে এটা হলো আঙ্গিকগুলো। এখন এই আঙ্গিকগুলির উপর যে কি ধরনের প্রজেক্ট হতে পারে, যে আমি ডাইং এর একটা ক্রিটিক্যাল প্রসেসের এসওপি নিয়ে কাজ করব, এটাই একটা আমার প্রজেক্ট। কিছু মানে ডাইং বলতে তো একটা বড় ঘটনা, যে একটা ক্রিটিক্যাল পয়েন্ট যেগুলিতে আসলে প্রবলেমটা বেশি হয়, যেমন আরএফটির কথা এসেছে বা অন্যান্য আরো যে কোনো বিষয়, যে আমি পার্টিকুলার শুধুমাত্র এটার একটা প্রসেস ডিজাইন করব, ওই প্রসেস ডিজাইনটাই কিন্তু এসওপি পার্টিকুলার একটা ইয়ে করবো। এটা হতে পারে যে এটা খুব একটা ইনোভেশন হতে হবে, দিস ইজ নট অলওয়েজ ইম্পর্টেন্ট। যে সে একটা এক্সিস্টিং একটা সিস্টেম, ওই সিস্টেমটা পিপল নো, কিন্তু পিপল ডু নট কমপ্লাই উইথ, বা সবসময় যেটা ওই যে আরেকটা আমাদের টেক্সটাইল ডিভিশনের কথা, যেমন ওই যে ভাস্কর ভাই বললেন যে অনেকগুলি 24 ঘন্টা খোলা থাকে, কিন্তু এটা আমরা সবাই জানি যে রাতের বেলা কিন্তু বড় অফিসাররা থাকে না, দ্যাট উই অল নো। তো সেখানে এখন আমি আবার রিওয়ার্ক করতে হচ্ছে কিনা, রিপ্রসেস হচ্ছে কিনা, এখন এগুলির জন্য কিন্তু একটা প্রসেস ড্রিভেন একটা এসওপি থাকা, একটা প্রসেস ড্রিভেন একটা কেপিআই থাকা, যেটা মূলত কাজটাকে বলিস্টার করতে পারে। থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় স্টুডেন্টরা যারা শুনছে এবং পরবর্তীতে যারা শুনবে, আই এক্সপেক্ট যে দেয়ার উইল বি স্টুডেন্টস ইন্টারেস্টেড যারা এখানে এগিয়ে আসবে। আমি মনে করি ইটস ভেরি ইম্পর্টেন্ট এরিয়া এবং ভেরি মাচ ইম্প্যাক্টফুল এরিয়া। ভাস্কর ভাইকে ধন্যবাদ এই ইস্যুটা নিয়ে আসার জন্য, এবং আশা করছি আপনি হেল্প করবেন স্টুডেন্টদেরকে এই বিষয়ে পরামর্শ দিয়ে, এবং আমরাও হেল্প করব যে যাতে করে ডেটা ড্রিভেন প্রসেস ডেভেলপমেন্ট নিয়ে আমরা কিছু প্রজেক্ট করতে পারি। এবং আপনারা যারা অন্যান্য এক্সপার্টরা আছেন, আপনারাও আপনাদের আন্ডারে যদি ডেটা ড্রিভেন প্রসেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, আপনারা হয়তো সাজেশন দিতে পারেন, ইভেন ইন স্পিনিং মেবি, ইভেন নট অনলি ইন ডাইং, আদার এরিয়াতেও এটা হতে পারে।
সো থ্যাংক ইউ। আমরা চেষ্টা করবো এটা 12:30টার মধ্যে প্রোগ্রামটা শেষ করার জন্য। আমি স্টুডেন্টদের কাছ থেকে লাস্ট কোনো কোশ্চেন যদি তোমরা করো, আর যদি কোনো কোশ্চেন না থাকে আমাদের এক্সপার্টদের থেকে আর কেউ কিছু যোগ করতে চান কিনা? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ডাটা কালেক্টিং নিয়ে একটা কোশ্চেন করতে যাচ্ছি। আমরা যারা স্টুডেন্ট আছি, তো একটা বিষয়ের ডাটা নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করব, সেক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো ডাটা কালেক্ট করতে হবে এবং বিভিন্ন ক্যাটাগরি ইন্ডাস্ট্রি থেকে ডাটা কালেক্ট করতে হবে। সেক্ষেত্রে দুইটা কনসার্ন আমাদের থেকে যায় স্টুডেন্টদের পক্ষ থেকে। প্রথমত যেটা হচ্ছে আসলে স্টুডেন্ট ইন্ডাস্ট্রিকে আমাদেরকে আসলে ডাটা দিতে কতটুকু স্বাচ্ছন্দ্য ফিল করবে, বা আমরাও কতটুকু সেই জায়গায় পৌঁছাতে পারবো। আর সেকেন্ড যেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। অনেক সময় দেখা যায় যে অপারেটররা ডাটা কালেক্ট করে, তারা আসলে কতটুকু কনসার্ন থেকে বা হচ্ছে অ্যাটেন্ড থেকে তারা হচ্ছে ডাটাগুলো কালেক্ট করতেছে, সেই জায়গায় আসলে ডাটা ভ্যালিডিটির একটা বড় ইফেক্ট থাকে। দ্যাটস ট্রু। এগুলো তো মাথায় রেখেই কাজ করতে হবে। এখন এখানে কয়েকটা ইস্যু, যেটা হচ্ছে যে আমরা যেহেতু টিম আপ করছি এবং ফ্যাক্টরিগুলো এখানে এঙ্গেজড, পার্টিকুলারলি একটা স্পেসিফিক ফ্যাক্টরির ডেটা তোমাকে ওই ফ্যাক্টরি থেকেই নিতে হবে, এবং ফ্যাক্টরির যেহেতু ফ্যাক্টরির ভেতরে তোমার সুপারভাইজার থাকবে এবং ফ্যাক্টরি উইল বি এঙ্গেজড, সো আশা করছি যে ফ্যাক্টরি উইল হেল্প এবং ফ্যাক্টরির কাছে ডেটাগুলো আছে। হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু অ্যানালাইজ যে সোর্স অফ ডেটা এবং ভ্যালিডেশনের যে বিষয়গুলো আছে, এগুলো তোমাকে ফ্যাক্টরগুলো মাথায় রেখে এগুলো ক্রস চেক করে এগুলোকে তুমি লিপিবদ্ধ করতে হবে। এবং এই লিপিবদ্ধ করার জন্য ইউ মে ডেভেলপ সাম টেমপ্লেট, যেখানে তুমি এগুলো নিয়ে আসতে পারো, এবং এই টেমপ্লেট গুলো ডেভেলপ করার জন্যই মূলত তোমার যে এক্সটার্নাল সুপারভাইজাররা আছে এরা হেল্প করতে পারে। যেমন ভাস্কর ভাই বেসিক্যালি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস ফর লং টাইম, এবং এই ধরনের ডেটা ম্যানেজমেন্ট, ডেটা প্রসেসিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এগুলোতে ওনার ব্যাপক এক্সপিরিয়েন্স আছে। সো ওই আইডিয়াগুলোকে নিয়ে এই প্রবলেমগুলো ওভারকাম করতে হবে। আর ইন্ডাস্ট্রি ওয়াইড ডেটা, এটা আমাদের এখানে বেশ শর্টেজ আছে, গ্যাপ আছে, আমরা জানি। কিন্তু তারপরেও ইন্ডাস্ট্রি এক্সপার্টরা যেহেতু আছে, এই ইন্ডাস্ট্রি এক্সপার্টরা শুধু একটা ফ্যাক্টরিতে কাজ করেনি, ওনাদের বিভিন্ন ইন্ডাস্ট্রির বাস্তবতা ওনাদের জানা আছে। সো ওই বাস্তবতা থেকে ইউ ক্যান ডেভেলপ সাম সর্ট অফ মেথোডোলজি, অফকোর্স, যে মেথোডোলজিতে তুমি হয়তো ওই ইন্ডাস্ট্রি ওয়াইড ডেটাগুলোকে একটা লেভেলে নিয়ে আসা সম্ভব। অফকোর্স এনিবডি ক্যান আস্ক, এনিবডি ক্যান রেজ কোশ্চেন অ্যাবাউট দ্য ভ্যালিডিটি এন্ড আদার থিংস। আমরা একটা লেভেল পর্যন্ত যদি যেতে পারি, লেটার অন ইউ ক্যান ইমপ্রুভ অফকোর্স এই পারফরমেন্স গুলো বা ডেটার ইয়েগুলো আর কি। কাজ করা শুরু করলে আশা করি যে প্রবলেম যেগুলো আসবে এগুলোকে ওভারকাম করে মানে আমরা রেজাল্ট বের করে আনতে পারবো। এখানে আমি ওই যে পাপ্পুকে একটা বিষয় বলবো, ইউ জাস্ট ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দি ডেটা ভ্যালিডিটি, দিস ইজ মানে বিফোর গোয়িং টু দি ওয়ার্ক, দিস ইজ বিকজ এটা অলওয়েজ সাবজেক্টিভ। ইভেন অনেক ভালো ফ্যাক্টরিতেও ডেটা ভ্যালিডেশন যে সবসময় ভালো থাকবে তা না, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। আবার অনেক ছোট ফ্যাক্টরিতেও অনেক ভালো ডেটা ভ্যালিডেশন থাকতে পারে। এটা কিন্তু বিফোর গোয়িং টু দি ওয়ার্ক ইউ ক্যান নট জাস্ট আন্ডারস্ট্যান্ড মানে বাই দ্য অবজারভেশন, এটা সম্ভব না। রাইট, যেটা ডেভেলপ করা দরকার, টু ডেভেলপ ইউর নলেজ, এটা যে ডেভেলপ করা দরকার যে আসলে আমি কি নিয়ে কথা বলছি। সো ওইটা সম্পর্কে তোমার যদি একটা আইডিয়া ডেভেলপ হয়, দেন ইউ উইল বি এবল টু অ্যাসেস যে আসলে দ্য ডেটা ইউ হ্যাভ ইজ সাম সর্ট অফ ভ্যালিড। সো এটা তোমাকে হেল্প করবে আর কি। অফকোর্স মেথোডোলজি নিয়ে আরো তুমি যখন কাজ করতে থাকবা, মেথোডোলজি আরো ক্লিয়ার হবে এবং আশা করি তোমার পারফরমেন্স বা ডেটার যে কোয়ালিটি এটা আরো বাড়বে আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মনে হয় শেষ করতে পারি আজকের সেশন। আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই আজকে যারা জয়েন করেছেন, পার্টিকুলারলি দ্য এক্সপার্টস, ওয়াদুদ ভাই, সোহেল ভাই, ভাস্কর ভাই, রাফাত ভাই, আইরিন আক্তার, তারপরে লিমন, রিয়াজ, এর আগে ছিল সোহেল, আরো যদি অন্য কেউ থেকে থাকে, ইফ আই মিস এনিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। ইট ওয়াজ এ গ্রেট ডিসকাশন। এবং আমাদের এসটিভির আমরা মোর ম্যাটেরিয়ালাইজড ফরম্যাটের দিকে যাচ্ছি, এবং আমরা আজকে ডিসকাস করতে পেরেছি অনেকগুলো প্রজেক্ট। স্টুডেন্ট তোমরা যারা জয়েন করেছো, আশা করছি তোমাদের জন্য ইট ইজ এ গ্রেট হেল্প। আমরা এটার একটা রেকর্ডিং আমরা উইল বি শেয়ারিং ইন দ্য গ্রুপ। সো আমি আশা করবো তোমরা এটা কয়েকবার করে শুনবা ওপিনিয়ন গুলো, কারণ আমার কাছে মনে হয় যে অনেক ম্যাচিউর ওপিনিয়ন এসেছে, ম্যাচিউর পয়েন্ট গুলো এসেছে। তোমরা একটু এগুলো নিয়ে ভাবতে হবে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। সো তোমাদের ডিসপোজালে আমরা পিপল টিম এবং টেক্সটাইল টুডে টিম অলওয়েজ আর দেয়ার। আর তোমরা আজকে যারা এক্সপার্টদের সাথে কথা হয়েছে, তোমরা তোমাদের সুপারভাইজার যাদেরকে ঠিক করেছো, এখন থেকে আশা করছি তোমরা তাদের সাথে যোগাযোগ শুরু করবা এবং তোমাদের প্রজেক্ট গুলো এগিয়ে নিবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের ডিসকাশন এখানে শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ।